আচ্ছা, আমরা আজকে ব্লাড পড়বো। ব্লাডের খুব জটিল একটা জায়গা পড়বো, কিন্তু আসলে খুব সহজ। আসলে এই জায়গাটা সবার কাছে খুব জটিল লাগে, বা অনেকের কাছে অনেক জটিল লাগে, কিন্তু এই জায়গাটা খুবই সহজ। অনেকে হার্টের ওই যে জটিল ছবিটা ছবিটা আসলেই একটু জটিল, ওইটা একে বোঝানোর চেষ্টা করে, আমরা ওভাবে বোঝানোর চেষ্টা করব না। যেহেতু আমাদের ক্লাসটা মেডিকেল অ্যাডমিশন ওরিয়েন্টেড, আমরা এমনভাবে শিখবো যে মেডিকেল অ্যাডমিশনে যে কোশ্চেনই আসে আমরা যেন অ্যান্সার করে আসতে পারি। আমাদের টার্গেট মেডিকেল অ্যাডমিশনে বা যে কোনো অ্যাডমিশনে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো যেন অ্যান্সার করে আসা যায়। তার জন্য আমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আমাকে ওই চিত্রটা বুঝে বুঝে মুখস্থ করতে হবে না, বা ওই চিত্রটা আঁকতে হবে না। কেউ তোমাকে চিত্র আঁকতে বলবে না অ্যাডমিশনে। তোমাকে যেটা বলবে সেটা হচ্ছে বিভিন্ন এমসিকিউ রিলেটেড বেসিক কোশ্চেন করবে। সেই বেসিক কোশ্চেন অ্যান্সার করার জন্য আমাদের বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হার্টের ছবিটা তোমাকে জানতে হবে। এটা হচ্ছে হার্টের একটা ছবি। আমি এই ছবিটা মুছে দিচ্ছি আর একটু বড় করে আঁকি। আমি হার্টের একটু বড় করে একটা ছবি আঁকি। ধরো এইটা হচ্ছে একটা হার্ট। এই হার্টের 4টা চেম্বার আছে বা 4টা প্রকোষ্ঠ আছে। নর্মালি যে কোনো জায়গায় চেম্বার বা প্রকোষ্ঠ জানো, এই হার্টের 4টা ভাগ আছে সোজা বাংলায়। এই 4টা ভাগকে তুমি 1 2 3 4 এভাবে মার্ক করতে পারো। 1 2 3 4 এভাবে মার্ক করতে পারো। এইখানে ধরে নাও ফুসফুস আছে, এখানে ধরে নাও তুমি ফুসফুস আছে। তাহলে হার্টের যে 4টা চেম্বার 1 2 3 4 দিয়ে মার্ক করো, ফুসফুস মার্ক করো। এখন চলে আসো, তোমাকে সবসময় মনে রাখতে হবে শিরা অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ধমনী অলওয়েজ অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ধমনী সবসময় অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু ব্যতিক্রম আছে। পালমোনারি, যদি তুমি পালমোনারি শব্দটা পাও, পালমোনারি, পালমোনারি শব্দের অর্থ হচ্ছে ফুসফুস সম্পর্কিত। যেখানেই তুমি এই শব্দটা পাবা তুমি বুঝবা যে ফুসফুস নিয়ে কথা বলতেছি। পালমোনারি শিরা, পালমোনারি ধমনী, এরা সবাই কোথায় যাবে জানো? এদের গন্তব্য হচ্ছে ফুসফুস। ভাইয়া পালমোনারি শব্দটা থাকলে এদের গন্তব্য কোথায়? এদের গন্তব্য হচ্ছে ফুসফুস। হার্টের চেম্বার হচ্ছে 4টা টোটাল। তাহলে শিরা অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড, এইটা কখনোই ভুল করা যাবে না। তুমি যখন এইগুলা গুলাই ফেলবা, এইগুলা ভুল করবা, তখন তোমার হার্ট কোনো কিছু বুঝবা না, তুমি তোমার সব উল্টায় যাবে। তাহলে শিরা অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ধমনী অলওয়েজ অক্সিজেন রক্ত পরিবহন করে। কিন্তু পালমোনারি শিরা, পালমোনারি শিরা হইলে সেটা উল্টা। শিরা যদি কার্বন ডাইঅক্সাইড হয়, পালমোনারি শিরা হবে অক্সিজেন। ধমনী যদি অক্সিজেন হয়, পালমোনারি ধমনী হবে কার্বন ডাইঅক্সাইড। এই পর্যন্ত বোঝা গেছে কিনা সবাই একটু কমেন্ট করে বলো। এই পর্যন্ত বোঝা গেছে কিনা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত যদি বোঝা যায়, আমি এইটা মুছে দিচ্ছি। আমি এই যে জায়গাটুকু বুঝালাম এই জায়গাটুকু মুছে দিচ্ছি। জাস্ট এইটা মনে রাখবা, শিরা কার্বন ডাইঅক্সাইড ধমনী অক্সিজেন, শিরা কার্বন ডাইঅক্সাইড ধমনী অক্সিজেন, মনে থাকবে। শিরা কার্বন ডাইঅক্সাইড ধমনী অক্সিজেন, এইটা ভুল করা যাবে না। এবার চলে আসো, 1 নম্বরে ঢুকে হচ্ছে শিরা। 1 নম্বরে কে ঢুকে? শিরা। তাহলে কি যুক্ত রক্ত পরিবহন নিয়ে আসে? কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বরেও কে ঢুকে? ওই শিরা। কি যুক্ত রক্ত নিয়ে আসে? কার্বন ডাইঅক্সাইড। 2 নাম্বার থেকে এটা ডিরেক্ট যায় হচ্ছে ফুসফুসে। তাহলে ফুসফুসে কি রক্ত যায়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। শিরা দিয়ে 1 নম্বরে আসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তারপর 2 নম্বরে আসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তারপর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায় হচ্ছে ফুসফুসে। এই 2 নাম্বার থেকে ফুসফুস পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত যখন যায় তখন এইটাকে আসলে বলে, আচ্ছা আমাকে একটু বলো তো, পালমোনারি শিরা কি যুক্ত রক্ত পরিবহন করে? পালমোনারি শিরা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে এটা হচ্ছে ভাইয়া পালমোনারি ধমনী। 2 নাম্বার থেকে ফুসফুস পর্যন্ত যে গেছে তার নাম হচ্ছে পালমোনারি ধমনী, যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে গেছে। 2 নাম্বার থেকে ফুসফুসে যে গেছে তার নাম, ফুসফুস কিন্তু কয়টা ভাইয়া? একটা না, কিন্তু ফুসফুস কিন্তু 2টা। ফুসফুস কিন্তু হার্টের 2 পাশে 2টা, ঠিক আছে? ফুসফুস হার্টের 2 পাশে 2টা, ফলে পালমোনারি ধমনী কয়টা? 2টা। পালমোনারি ধমনী হচ্ছে 2টা। পালমোনারি ধমনী কি যুক্ত রক্ত পরিবহন করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ধমনী কি যুক্ত রক্ত পরিবহন করে? অক্সিজেন যুক্ত রক্ত। এবার চলে আসো, ফুসফুসে আসলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা হয়। কারণ তুমি জানো তুমি বাতাসের মাধ্যমে অক্সিজেন নিচ্ছ, এই অক্সিজেনটা কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। বাতাসের মাধ্যমে অক্সিজেনটা আসছে ফুসফুসে। খেয়াল করো, শিরার মাধ্যমে বা পালমোনারি ধমনীর মাধ্যমে রক্তের মাধ্যমে
এই কার্বন ডাইঅক্সাইডটা আসছে ফুসফুসে, এই কার্বন ডাইঅক্সাইডটা তুমি নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে দিচ্ছ, এবং এই অক্সিজেনটা তুমি যেটা ফুসফুসে নিচ্ছ এখান থেকে পালমোনারি শিরার মাধ্যমে, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে এই অক্সিজেনযুক্ত রক্ত, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে এই অক্সিজেনযুক্ত রক্ত 3 নম্বরে আসতেছে, 3 নম্বর থেকে অক্সিজেনযুক্ত রক্ত 4 নম্বরে আসতেছে, 4 নম্বর থেকে অক্সিজেনযুক্ত সারা দেহে চলে যাচ্ছে, 4 নম্বর থেকে অক্সিজেনযুক্ত সারা দেহে চলে যাচ্ছে। তাহলে আমি জিনিসটা আবারও বুঝাই। শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। শিরা 1 নম্বরে ঢুকবে ফার্স্টে, তারপর 2 নম্বরে ঢুকবে। 2 নম্বর থেকে ফুসফুসের যে সংযোগ যে ধমনীটা, তার নাম হচ্ছে পালমোনারি ধমনী, যে ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুসফুসে আসবে। ফুসফুসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। কার্বন ডাইঅক্সাইডটা নিঃশ্বাসের মাধ্যমে বাতাসে চলে যায় এবং অক্সিজেনটা তুমি প্রশ্বাসের মাধ্যমে নিয়ে আসো ফুসফুসে। এই অক্সিজেন যুক্ত রক্তটা পালমোনারি শিরার মাধ্যমে 3 নম্বরে আসবে, 3 নম্বর থেকে 4 নম্বরে আসবে, 4 নম্বর থেকে সারা দেহে চলে যাবে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি হার্ট বা হার্টের বেসিক কাজ। এইটা যদি তুমি বুঝতে পারো হার্টের পুরা সবকিছু সহজ লাগবে তোমার কাছে, আর এইটা যদি তুমি না বুঝতে পারো হার্টের সবকিছু কঠিন লাগবে। তুমি বলো যে হার্টের এই ব্যাপারটা বোঝা গেছে কিনা। সাইমা বলছো ভাই রক্ত এক্সাম একদিন পরে নেন। না, আসলে আমরা যেহেতু অনেকদিন আগে থেকে বলতেছি যে 19 তারিখ রক্ত এক্সামটা হবে, ফলে 19 তারিখই রক্ত এক্সামটা হবে। কারণ আসলে এভাবে পিসাইলে বা ইয়া হইলে যেটা হয় যে স্টুডেন্টরা অলরেডি অনেকেই জানে, সবাই ফেসবুকে থাকে না সব সময়, ফলে বারবার পিসাইলে এই ব্যাপারটা আসলে স্টুডেন্টদের জন্য বিষয়টা ইয়া হয়। তাহলে আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে। আমি আর একবার বলতেছি, আরো একবার খেয়াল করো। শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত 1 নম্বর প্রকোষ্ঠে আসে, 1 নম্বর থেকে 2 নম্বর প্রকোষ্ঠে আসে, 2 নম্বর থেকে ফুসফুসে যায়, ফুসফুসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়, ফলে কার্বন ডাইঅক্সাইডটা চলে যায় আর অক্সিজেনটা পালমোনারি শিরার মাধ্যমে 3 নম্বরে আসে, 3 নম্বর থেকে 4 নম্বরে আসে, 4 নম্বর থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে চলে যায়। পালমোনারি শিরা কিন্তু ভাইয়া 4টা টোটাল, পালমোনারি শিরা টোটাল 4টা, মানে এই ফুসফুসে থেকে এই 3 নম্বরে ঢুকে 2টা, আবার এই ফুসফুস থেকে এই 3 নম্বরে ঢুকে আরো 2টা। তাহলে পালমোনারি শিরা টোটাল 4টা, পালমোনারি ধমনী টোটাল 2টা, পালমোনারি ধমনী টোটাল 2টা। তাহলে এই পর্যন্ত যদি বোঝা যায়, তাহলে এখন চলে আসো আমরা এদের নামগুলা জানি। এখন আমরা এদের নামগুলা জানবো। এই যে 4টা প্রকোষ্ঠ জানলাম, এই যে 4টা প্রকোষ্ঠ জানলাম, এই প্রকোষ্ঠগুলার নামগুলা আমাদের আসলে এখন জানা উচিত। যেমন এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম। আচ্ছা, এটার নাম হচ্ছে ডান, এই সাইডটা হচ্ছে ডান, এই সাইডটা হচ্ছে ডান, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল। উপরেরটাকে অ্যাট্রিয়াম বলে, নিচেরটাকে ভেন্ট্রিকল বলে। এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, এটা ভাইয়া বাম ভেন্ট্রিকল। এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। এই 4টা। তাহলে তুমি এখন বুঝতেছো যে শিরা ডান অ্যাট্রিয়াম হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে নিয়ে আসে, তারপর ডান ভেন্ট্রিকলে নিয়ে আসে, ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে নিয়ে আসে, ফুসফুসে নিয়ে আসে, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম অ্যাট্রিয়ামে আসে, বাম ভেন্ট্রিকলে আসে, তারপর সারা দেহে চলে যায়। এতটুকু তো বোঝা গেছে। এবার চলে আসো, এই যে শিরা বললাম, এখানে আসলে 3টা শিরা প্রবেশ করে। উপর থেকে, তোমার দেহের উপরের অংশ থেকে সুপেরিয়র ভেনা ক্যাভা প্রবেশ করে, সুপেরিয়র ভেনা ক্যাভা। আচ্ছা, হার্টের নিজস্ব একটা ব্লাড সাপ্লাই আছে। তোমার এইটা যে হার্ট, হার্টের নিজের বেঁচে থাকার জন্য রক্ত দরকার না? হার্ট সারা দেহে রক্ত দেয়, ঠিক আছে, কিন্তু হার্টের নিজের বেঁচে থাকার জন্য তো রক্ত প্রয়োজন। হার্ট নিজে বেঁচে থাকার জন্য রক্ত নিয়ে আসে করোনারি সাইনাসের মাধ্যমে। করোনারি সাইনাস, আমি পুরোটা লিখতেছি না, বইতে সবই সুন্দরভাবে লেখা আছে, সব দাগায় দেওয়া আছে, আমি তোমাদের পিডিএফ দিয়ে দিছি। তাহলে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে করোনারি সাইনাস। আর শরীরের নিচের অংশ থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে রক্ত আসে। তাহলে 3টা শিরা, সুপিরিয়র ভেনা ক্যাভা, করোনারি সাইনাস এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা, এই 3টা শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে আসতেছে। সুপিরিয়র ভেনা ক্যাভা, করোনারি সাইনাস, ইনফিরিয়র ভেনা ক্যাভা, এই 3টা শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে আসতেছে। ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান ভেন্ট্রিকলে আসতেছে। তারপর পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, পালমোনারি আর্টারির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে আসতেছে। ফুসফুস থেকে
অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি শিরা বা পালমোনারি ভেইনের মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে আসতেছে। বাম অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম ভেন্ট্রিকলে আসতেছে। বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেনযুক্ত রক্ত অ্যাওর্টার মাধ্যমে, অ্যাওর্টা মানে মহাধমনী, তুমি জানো ধমনী সবসময় অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। অ্যাওর্টা মানে মহাধমনী, মানে ধমনীদের মোটামুটি এর থেকেই সব ধমনীতে ব্লাডটা পরবর্তীতে ভাগ হয়ে যায়। এই মহাধমনীতে রক্ত আসতেছে, অ্যাওর্টাতে অক্সিজেনযুক্ত রক্ত। এইটা হচ্ছে মোটামুটি হার্টের কাজ। এখন খেয়াল করো, ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে যখন রক্ত আসে এখানে একটা দরজা থাকে, এই দরজার পাল্লা হচ্ছে 3টা। ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে যখন রক্ত আসে এখানে যে দরজাটা থাকে এই দরজার পাল্লাটা হচ্ছে 3টা পাল্লা। এই জন্য এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা, 3টা পাল্লা, এই জন্য এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। আবার বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে যখন অক্সিজেনযুক্ত রক্ত আসে এখানে 2টা দরজা আছে, এই জন্য এটাকে বলা হয় বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড, বা এটার আরেকটা নাম আছে মাইট্রাল কপাটিকা। মাইট্রাল কপাটিকা। একটা জিনিস খেয়াল করো, এখানে বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল আর নামটাও বাইকাসপিড, এভাবে মনে রাখতে পারো, বতে বাম আর বতে বাইকাসপিড। তাহলে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝে থাকে যে কপাটিকাটা সেটা হচ্ছে ট্রাইকাসপিড, বা 3টা পাল্লা থাকে যার জন্য এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এবং বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মাঝে থাকে হচ্ছে বাইকাসপিড কপাটিকা, বা আরেকটা নাম মাইট্রাল কপাটিকা। কপাটিকা কিন্তু টোটাল 6টা কপাটিকা আছে। আর কোথায় কোথায় আছে ভাইয়া? এই যে এখানে তো ফুসফুস আছে, তাই না? এখানে ফুসফুস আছে, খেয়াল করো, ডান ভেন্ট্রিকল থেকে যখন পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত যায় এখানে একটা কপাটিকা থাকে। ডান ভেন্ট্রিকল থেকে যখন পালমোনারি ধমনীতে রক্ত ঢুকে তখন এখানে একটা কপাটিকা থাকে। আবার বাম ভেন্ট্রিকল থেকে যখন আর্টারিতে রক্ত ঢুকে তখন এখানে একটা কপাটিকা থাকে। করোনারি সাইনাস থেকে যখন ডান অ্যাট্রিয়ামে রক্ত ঢুকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এখানে একটা কপাটিকা থাকে। ইনফেরিয়র ভেনা কাভা থেকে যখন ডান অ্যাট্রিয়ামে রক্ত ঢুকে এখানেও একটা কপাটিকা থাকে। তাহলে টোটাল কয়টা কপাটিকা? 6টা। ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝে ট্রাইকাসপিড কপাটিকা, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মাঝে বাইকাসপিড কপাটিকা, ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে যাওয়ার মুখে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টায় প্রবেশের মুখে আরেকটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, করোনারি সাইনাস থেকে ডান অ্যাট্রিয়ামে প্রবেশের মুখে একটা কপাটিকা, ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডান অ্যাট্রিয়ামে প্রবেশের মুখে আরেকটা কপাটিকা। খেয়াল করো, এই যে করোনারি সাইনাস থেকে ডান অ্যাট্রিয়ামে প্রবেশের মুখে এখানে এই কপাটিকার নামই হচ্ছে করোনারি কপাটিকা, করোনারি বা থিবেসিয়ান কপাটিকা। আচ্ছা, ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডান অ্যাট্রিয়ামে প্রবেশের মুখে ইনফিরিয়র কপাটিকার নাম ইউস্টেশিয়ান কপাটিকা। ঠিক আছে, তাহলে ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডান অ্যাট্রিয়ামে প্রবেশের মুখে হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, করোনারি সাইনাস থেকে ডান অ্যাট্রিয়ামে প্রবেশের মুখে করোনারি বা থিবেসিয়ান কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা, আর এই 2টা কপাটিকার নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। তাহলে টোটাল 6টা কপাটিকা আমরা দেখলাম। এই কপাটিকাগুলোর কাজ কি? কপাটিকাগুলোর কাজ যেন ও ব্যাক না আসতে পারে, রক্ত যখন ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে ঢুকছে ও যেন উপরে না যাইতে পারে, এজন্য এখানে এই কপাটিকা থাকে। রক্ত যখন বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে ঢুকছে ও যেন ব্যাকে না যাইতে পারে, এই জন্যই কপাটিকাটা। যখনই রক্ত ঢুকে যায় তখনই এই দরজাটা বন্ধ হয়ে যায়, যাতে রক্ত আর পিছনে না যাইতে পারে। ঠিক একইভাবে করোনারি সাইনাস থেকে যখন এখানে রক্ত ঢুকতেছে তখন যেন এই রক্তটা আবার পিছনে ফিরে না যেতে পারে। বা ইউস্টেশিয়ান কপাটিকা এখানে থাকে যেন ইনফিরিয়র ভেনা কাভা থেকে রক্তটা যখন ডান অ্যাট্রিয়ামে ঢুকলো ডান অ্যাট্রিয়াম থেকে ব্যাক করে যেন আবার ইনফিরিয়র ভেনা কাভায় না যাইতে পারে। ঠিক এই জন্য। আচ্ছা, সুপিরিয়র ভেনা কাভার মুখে কেন কপাটিকা থাকে না, কেউ বলতে পারবা? সুপিরিয়র ভেনা কাভার মুখে কেন কপাটিকা থাকে না? অ্যাকচুয়ালি মেইন কারণটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে তো দেহের উপরের অংশ থেকে রক্ত আসে। ধরো বিষয়টা এরকম যে এইটা এইখানে আর তোমার রক্ত আসতেছে এইখানে, রক্ত কি কখনো এইদিকে যাইতে পারে? অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে যাইতে পারে না। রক্ত কখনো অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে যায় না সাধারণত। হ্যাঁ, তবে যায় না কেন বললা? কারণ তুমি আমাকে তাইলে এখন বলো যে আমার পায়ে যে শিরাগুলো আছে এই শিরা থেকে রক্ত
আমার হার্টে আসে। দেখো এটা হচ্ছে আমি না, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি। এখন তোমার পায়ে এখানে যে রক্ত আছে, এই রক্ত তোমার হার্টে আসতেছে। আচ্ছা বলো তো কিভাবে আসে, এটা কেমনে সম্ভব? অভিকর্ষ বলের বিরুদ্ধে রক্ত নিচ থেকে উপরে আসতেছে, এটা কিভাবে সম্ভব একটু বলো। এনিওয়ান? হ্যাঁ, উপর থেকে নিচে আসে, সেজন্য হচ্ছে ওখানে কপাটিকা থাকে না, ওইটা বোঝা গেছে। কিন্তু এই যে শিরা থেকে হার্টে রক্ত কেমনে যায়, এই যে নিচ থেকে উপরে যাচ্ছে রক্ত, তো নর্মালি একটা পানি, কই তুমি উপর থেকে ছাড়িয়ে দিবা নিচে যাবে? পানি কখনো নিচ থেকে ছাড়িয়ে দিলে উপরে যাবে? মোটর ছাড়া, মোটর ছাড়া কি পানি নিচ থেকে উপরে নিতে পারবো তুমি? তাহলে কিভাবে যায় বলো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার এখানে প্রেসার আছে, প্রেসার আছে, উপরে টান দেয়, ঠিক আছে, উপরে টানতেছে। কিন্তু ঝামেলাটা হচ্ছে শিরা থেকে রক্ত যখন আসে উপরে উঠতে থাকে, তখন কিন্তু টানা মানে প্রেসারটা এত বেশি না যে শিরা থেকে রক্ত ডিরেক্ট হার্টে চলে আসবে, এত বেশি প্রেসার নাই। তো যার জন্য খেয়াল করো, শিরাতে ধরো এটা হচ্ছে একটি শিরা, শিরাতে একটু পরপর কপাটিকা থাকে, শিরাতে একটু পরপর কপাটিকা থাকে, কেন জানো? রক্ত একটু এই পর্যন্ত আসে, কপাটিকা দিয়ে বন্ধ হয়ে যায়, ওই রক্ত যেন নিচে না নামতে পারে। আবার রক্ত উপরে আসে, কপাটিকা দিয়ে বন্ধ হয়ে যায়, এই জন্য শিরায় কপাটিকা থাকে, ধমনীতে কোনো কপাটিকা থাকে না, কারণ ধমনীগুলো নর্মালি রক্ত দেহের নিচের অংশে নিয়ে যায়, আর শিরা হচ্ছে রক্ত নিচ থেকে উপরে নিয়ে আসে, এই জন্য শিরাতে কপাটিকা থাকে, ধমনীতে কপাটিকা থাকে না। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছো শিরাতে কেন কপাটিকা থাকে আর ধমনীতে কেন কপাটিকা থাকে না? রক্ত একটু উঠে কপাটিকা দিয়ে বন্ধ হয়ে যায়, রক্ত যেন না নামতে পারে, আবার উঠে আবার কপাটিকা দিয়ে বন্ধ হয়ে যায়, রক্ত যেন না নামতে পারে, এই জন্য শিরায় কপাটিকা থাকে, ধমনীতে কপাটিকা থাকে না। যাই হোক, এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা সবার? এই পর্যন্ত যা কিছু বুঝাইলাম সবকিছু ক্লিয়ার কিনা? আচ্ছা, সবার কাছে ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করে বলো। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমাদের কিন্তু 21 তারিখ আমরা রুটিন অলরেডি করে ফেলছি, 22 ব্যাচের মেডিকেল অ্যাডমিশন কোর্স 21 তারিখ শুরু হয়ে যাচ্ছে, 21 তারিখ 22 ব্যাচের মেডিকেল অ্যাডমিশন কোর্স শুরু হয়ে যাচ্ছে। এবং আমাদের 23 তারিখ হচ্ছে সেকেন্ড টাইমারদের মেডিকেল অ্যাডমিশন কোর্স শুরু হয়ে যাচ্ছে। ফলে যারা ভর্তি হতে চাও ক্লাস মিস দিও না, আমাদের এক সপ্তাহের মতো ঈদের আগে ক্লাস হচ্ছে, এবং আমরা গুণগত রসায়নের মতো একটা চ্যাপ্টার শুরু করতেছি একেবারে ফার্স্টে, বেসিক চ্যাপ্টার। তোমরা সবসময় বলো কেমিস্ট্রি ভাই, কেমিস্ট্রি 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 একেবারে গোলাই খাওয়াই দিব। আমি তোমাদের যারা মেডিকেল অ্যাডমিশন ব্যাচে আমাদের এখানে ভর্তি হবে, আমার এখানে আমি তোমাদের কথা দিতে পারি, কেমিস্ট্রিতে তোমার কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আমি তোমাকে কেমিস্ট্রিতে এত ডিপ থেকে পড়াবো, এত বেসিক থেকে পড়াবো যে কেমিস্ট্রিতে মেডিকেল অ্যাডমিশনে আসার মতো সব প্রশ্নই আমি তোমাকে সলভ করাই দিব। এখন তুমি সেটা নিতে পারবা কিনা, বা তুমি সেই ক্লাসগুলা করবা কিনা, বা 2টা ক্লাস করে চলে যাবা কিনা, সেটা আসলে তোমার দায়িত্ব। আচ্ছা, তাইলে আমরা এইটা বুঝাইতে পারছি এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, সবার কাছে ক্লিয়ার, এটা আসলে খুবই ভালো লাগতেছে যে সবাই বুঝতে পারছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে, ঠিক আছে। তাইলে আমরা মোটামুটি হার্টের ব্যাপারটা, বেসিক ব্যাপারটা বোঝা গেছে যে ডান অ্যাট্রিয়ামে রক্ত আসে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তারপর ডান ভেন্ট্রিকলে আসে, তারপর পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যায়, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে আসে, তারপর বাম ভেন্ট্রিকলে আসে। তুমি জাস্ট কল্পনা করো বিষয়টা, বাম ভেন্ট্রিকল থেকে অ্যারোটার মাধ্যমে সারা দেখে যায়, কপাটিকা থাকে, কপাটিকাগুলোও আমরা মোটামুটি বুঝে ফেলছি। কপাটিকাগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? আশা করি কপাটিকাগুলো নিয়েও কারো কোনো সমস্যা আসলে নাই। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাইতে পারি। তোমরা কি জানো যে কার্ডিয়াক চক্র কি? কার্ডিয়াক চক্র, আচ্ছা, কার্ডিয়াক চক্র মানে সোজা বাংলায় আমাদের হার্ট বিট করে প্রতি মিনিটে 70 থেকে 80 বার, 70 থেকে 80 বার প্রতি মিনিটে বিট করে। এটা হচ্ছে প্রতি মিনিটে, 1 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে বিট করে 70 থেকে 80 বার, এটাকে আমি অ্যাভারেজে 75 বার ধরি, অ্যাভারেজে 75 বার। তাহলে 75 বার বিট করে 60 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে বিট করে কতবার? বা আমি এইভাবে বলতে পারি, 60 সেকেন্ডে যদি 75 বার বিট করে, তাহলে আচ্ছা এটা আসলে উল্টা হয়েছে, এটা উল্টা হয়েছে, উপরে 60 হবে,
নিচে 75 হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রতি 0.8 সেকেন্ডে একবার বিট করে, প্রতি 0.8 সেকেন্ডে একবার বিট করে, প্রতি 0.8 সেকেন্ডে হার্ট একবার বিট করে। এটা হচ্ছে হার্ট একবার বিট করে কত সেকেন্ডে। বিট মানে কি ভাইয়া? বিট মানে কি সংকোচন নাকি প্রসারণ? বিট মানে হচ্ছে এই যে সংকুচিত প্রসারিত, এই যে এটা হচ্ছে একটা বিট, এই যে ফুল ফুটলো, ফুল ফুটলো, সংকোচন আর প্রসারণ মিলে হচ্ছে একটা বিট। দেখো সংকোচন আর প্রসারণ এই দুইটা মিলে হচ্ছে একটা বিট, সংকোচন আর প্রসারণ মিলে হচ্ছে একটা বিট। কি বললাম ভাইয়া? সংকোচন আর প্রসারণ মিলে হচ্ছে একটা বিট। আচ্ছা সংকোচনকে ইংরেজিতে কি বলে বলো তো? সিস্টোল। আর প্রসারণকে ইংরেজিতে বলে ডায়াস্টোল। প্রসারণকে ইংরেজিতে বলে হচ্ছে ভাইয়া ডায়াস্টোল। তাহলে এটা হচ্ছে সিস্টোল, এটা হচ্ছে ভাইয়া ডায়াস্টোল। দেখো এটা হচ্ছে সিস্টোল, এটা হচ্ছে ডায়াস্টোল। তাহলে আমরা একটু দেখি যে সিস্টোল বা ডায়াস্টোল কি জিনিস। ধরো এটা হচ্ছে তোমার হার্ট, তোমরা জানো যে এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, এটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল। তোমরা কি একটা জিনিস জানো যে শিরা দিয়ে অক্সিজেন যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত যখন এই অ্যাট্রিয়ামে প্রবেশ করে তখন পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত তখন এই অ্যাট্রিয়ামে প্রবেশ করে। মানে যখন এখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখানে আসতেছে তখন এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত ঠিক এখানে আসে। জিনিসটা কি বোঝা গেছে? যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মানে ঠিক এখানে যে ঘটনাগুলো ঘটতেছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের মাধ্যমে, এখানে অক্সিজেন যুক্ত রক্তের মাধ্যমে ঠিক একই ঘটনাগুলো ঘটতেছে। আচ্ছা সেটা আমরা বুঝাইলাম, সেটা সমস্যা নেই। এখন আসো আমরা সিস্টোল ডায়াস্টোল দেখতেছি। ধরো অ্যাট্রিয়ামে কোনো ব্লাড নাই, অ্যাট্রিয়ামে কোনো ব্লাড নাই, এটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল অবস্থা। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল অবস্থা কি? অ্যাট্রিয়ামটা প্রসারিত অবস্থায় আছে, কোনো ব্লাড নেই, হ্যাঁ বাতাস ভরা ফুলে আছে, কোনো ব্লাড নাই বাতাস ভরা ফুলে আছে, এটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল অবস্থা। তাহলে একেবারে ফার্স্টে হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল অবস্থা, এটা হচ্ছে 0.7 সেকেন্ড, এটা 0.7 সেকেন্ড স্থায়ী হয়। এরপরেই যখন এই যে তিনটা শিরার মাধ্যমে রক্ত ঢুকতে থাকে, রক্ত ঢুকলে যেটা হয় যে রক্তপূর্ণ যখন হয় তখন এখানে একটা প্রেসারের ক্রিয়েট হয় না, এখানে একটা প্রেসার ক্রিয়েট হয়। তাহলে যখন রক্ত ঢুকলো এখানে একটা প্রেসার ক্রিয়েট হলো, তখন আমরা তাকে বলি অ্যাট্রিয়ামের সিস্টোল। এখানে যখন প্রেসার ক্রিয়েট হলো তখন কি হবে? রক্ত আসলে এখানে আসতে চাইবে, তখন প্রেসার ক্রিয়েট হলে যখন অ্যাট্রিয়ামের সিস্টোল হলো তখন রক্ত এখানে প্রবেশ করবে। রক্ত যখন এখানে প্রবেশ করবে, ভেন্ট্রিকলে প্রবেশ করবে, তখন আমরা কি বলবো? ভেন্ট্রিকলের সিস্টোল। একটা জিনিস মনে রাখবা, সিস্টোল আর ডায়াস্টোল মিলে অলওয়েজ মোট সময় হচ্ছে 0.8 সেকেন্ড। সিস্টোল আর ডায়াস্টোল, অ্যাট্রিয়ামের সিস্টোল আর অ্যাট্রিয়ামের ডায়াস্টোল মিলে 0.8 সেকেন্ড, ভেন্ট্রিকলের সিস্টোল আর ভেন্ট্রিকলের ডায়াস্টোল মিলে 0.8 সেকেন্ড। তাহলে আমরা দেখাইলাম ফার্স্টে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হচ্ছে 0.7 সেকেন্ড, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টোল কত সেকেন্ড হবে? 0.1 সেকেন্ড, টোটাল 0.8 সেকেন্ড। আবারও আমি জিনিসটা বুঝাই, রক্ত নাই, এটা ফুলে ফেফে আছে, বাতাস ভর্তি, কোনো রক্ত নাই, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল 0.7 সেকেন্ড। যখনই রক্ত ঢুকলো এখানে রক্তপূর্ণ হয়ে গেল তখন আমরা তাকে বলবো অ্যাট্রিয়ামের সিস্টোল 0.1 সেকেন্ড। এখানে রক্তপূর্ণ হইলে রক্ত এখানে চলে আসবে, একটা প্রেসার ক্রিয়েট হবে, রক্ত এখানে চলে আসবে এই কপাটিকা দিয়ে, এই কপাটিকাটা খুলে যাবে, রক্ত এখানে চলে আসবে। রক্ত এখানে চলে আসলে সেটাকে আমরা বলবো ভেন্ট্রিকলের সিস্টোল। ভেন্ট্রিকলের সিস্টোল হচ্ছে 0.3 সেকেন্ড। আচ্ছা এরপর রক্ত যখন এখান থেকে ফুসফুসে চলে যাবে তখন ভেন্ট্রিকলের ডায়াস্টোল হবে। ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময় হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে রক্তপূর্ণ অবস্থায় হচ্ছে সিস্টোল, আর রক্ত যখন চলে যায় তখন সেটা হচ্ছে ডায়াস্টোল। ফার্স্টে অ্যাট্রিয়াম রক্ত শূন্য থাকে, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল 0.7 সেকেন্ড। রক্ত ঢুকে রক্তপূর্ণ, অ্যাট্রিয়ামের সিস্টোল 0.1 সেকেন্ড। তারপর ভেন্ট্রিকলে রক্ত ঢুকে, ভেন্ট্রিকলের সিস্টোল 0.3 সেকেন্ড। তারপর ভেন্ট্রিকল থেকে রক্ত ফুসফুসে চলে যায়, ভেন্ট্রিকলের ডায়াস্টোল 0.5 সেকেন্ড। ভেন্ট্রিকলের সিস্টোল যখন হয় মানে যখন এই কপাটিকা থেকে রক্ত এখানে আসে তখন লাভ নামে একটা শব্দ হয়। তখন যখন ভেন্ট্রিকলের সিস্টোল হয়, যখন এই কপাটিকা থেকে রক্ত এখানে প্রবেশ করে তখন এখানে একটা লাভ নামে একটা সৃষ্টি হয়, লাভ নামে একটা শব্দ। আবার এখান থেকে রক্ত যখন ফুসফুসে যায় বা এই পালমোনারি ধমনীতে প্রবেশ করে তখন এই কপাটিকাতে একটা শব্দ হয়, তখন এটাকে বলে ডাব। মানে ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময় ডাব নামে একটা শব্দ হয়, ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময় ডাব নামে একটা শব্দ হয়, ভেন্ট্রিকলের সিস্টোলের সময় লাভ নামে একটা শব্দ হয়, যখন ওই কপাটিকাটা বন্ধ হয়ে যায় তখন।
এই পর্যন্ত ভাইয়া বোঝা গেছে কিনা সবাই একটু কমেন্ট করে বলো, সবাই একটু কমেন্ট করে বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা। আচ্ছা, এই মুহূর্তে যারা ক্লাসে আসো সবাই একটা রিয়াক্ট দাও, আমাদের ভিডিওটাতে রিয়াক্ট দাও। এই যে সাইডে যে বাটন আছে এখানে লাভ লাভ চাইপার দরকার নাই, তুমি ভিডিওটাতে আমাদের টোটাল যে রিয়াকশন সংখ্যা ওইখানে একটা রিয়াক্ট দাও, আর নিজের প্রোফাইলে ভিডিওটা শেয়ার দাও। নিজের প্রোফাইলে কে কে শেয়ার দিছো একটু দেখি, মানে আমি আজকে বলি নাই শেয়ার দিতে, তারপর কে কে শেয়ার দিছো, কে কে ফ্রেন্ডদের মেনশন দিছো একটু কমেন্ট করে বলো তো, কারা কারা নিজের দায়িত্বে ফ্রেন্ডদের মেনশন দিছো। ফয়সাল বলছো বেশি ভাই কিছুটা বুঝছি, কিছুটা কেন বুঝছো, পুরাটা বুঝতে হবে। কিছুটা কেন বুঝছো, কি বুঝো নাই বলো, আমি বুঝাই দিচ্ছি। কিছুটা বোঝা যাবে না তো, কিছুটা বুঝলে হবে না, সব বুঝতে হবে। আরেকবার, ঠিক আছে আরেকবার বলবো, ঠিক আছে আতিক আরেকবার বলতেছি। তার আগে তোমরা একটু যারা যারা ফ্রেন্ডদের মেনশন দিছো তারা একটু বলো তো, যদি না দিয়ে থাকো এখন বন্ধু বান্ধবের মেনশন দিয়ে দাও, সমস্যা নাই, যা ক্লাস আছে এটা করুক আর বাকিটা রেকর্ড দেখে নিবে। আর হচ্ছে নিজের প্রোফাইলে ভিডিওটা শেয়ার দিয়ে দাও সবাই, ফ্রেন্ডদের মেনশন দাও সবাই, আমি দেখতে চাই কে কে মেনশন দিচ্ছ ফ্রেন্ডদের। হ্যাঁ আরেকবার বলবো, আরেকবার বলবো। হ্যাঁ সাদিকা এই যে পিচ্চিদের মেনশন দিচ্ছে এরা আসে নাই, এদের কি করা উচিত বলো তো? এই যে মেনশন দিলেও যারা আসে না এদেরকে কি করা উচিত? এদেরকে আসলে রক্তারক্তি বলছিলাম না কালকে, এদের আসলেই আসলে রক্তারক্তি করে দেওয়া দরকার। আচ্ছা তাইলে সিস্টল মানে সংকোচন, মানে সংকোচন মানে সিস্টল, আর প্রসারণ মানে ডায়াস্টল। সংকোচন আর প্রসারণ মিলে হচ্ছে একটা বিট, সংকোচন প্রসারণ মিলে হচ্ছে বিট। কার্ডিয়াক চক্র যেটা, এটা সময়কাল কত, মানে প্রত্যেকটা বিট হইতে সময়কাল লাগে হচ্ছে 0.8 সেকেন্ড, প্রত্যেকটা বিটে 0.8 সেকেন্ড লাগে। টোটাল 75টা বিট অ্যাভারেজে হয়। টোটাল প্রতি মিনিটে কয়টা বিট তৈরি হয়? 75টা বিট অ্যাভারেজে, 70 থেকে 80টা। তোমার আমি এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিই, দেখো দেখো অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের ডায়াস্টল ফার্স্টে, অ্যাট্রিয়ামে কোনো রক্ত নাই, অ্যাট্রিয়ামের ডায়াস্টল 0.7 সেকেন্ড। এবার অ্যাট্রিয়ামে রক্ত ঢুকছে, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড, মোট 0.8 সেকেন্ড। এই রক্ত কপাটিকার মাধ্যমে ভেন্ট্রিকলে আসছে, তাহলে ভেন্ট্রিকলে আসলে রক্ত ঢুকলে সিস্টল, এটা মনে রাখবা, রক্তপূর্ণ সিস্টল, রক্তশূন্য ডায়াস্টল। তাহলে ভেন্ট্রিকলের সিস্টল 0.3 সেকেন্ড। আচ্ছা এরপর রক্ত চলে গেছে ভেন্ট্রিকল থেকে, তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টল 0.5 সেকেন্ড। ভেন্ট্রিকলের সিস্টলের সময় লাভ নামে একটা শব্দ সৃষ্টি হয়, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় ডাব নামে একটা শব্দ হয়। ডায়াস্টলের সময় ডাব আর সিস্টলের সময় লাভ। এই হচ্ছে টোটাল টাইমটা। কিসে কত সেকেন্ড সময় লাগে খুবই গুরুত্বপূর্ণ, লাভ ডাব কখন হয় খুবই গুরুত্বপূর্ণ, বা রক্তশূন্য রক্তপূর্ণ অবস্থায় কি, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা তোমরা কি হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণের কথা শুনছো? হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ, হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ বিষয়টা কি আসলে ভাইয়া? দেখো মায়ো মানে কি, মাসল, মায়ো মানে মাসল, আর জেনিক মানে কি, উৎপন্ন। এটা হচ্ছে হার্ট, হার্টের পেশির নাম শুনছিলাম না আমরা কতদিন? বলতো হার্টের যে পেশিগুলো আছে অনৈচ্ছিক পেশি, সেগুলোর কি কি স্তর আছে, কি কি স্তর আছে? ওই পেশির স্তর তিনটার নাম বলো সবাই, পেশির স্তর তিনটার নাম আমি সবার কাছ থেকে শুনতে চাই এখন, সবাই পেশির স্তর তিনটার নাম বলবা। ইয়াস, কি যে করি, তাওহিদুল, কালাম আজাদ, কানিস ফাতেমা, রিপন, আফরিন, অনেক পড়তে হবে। একজনের নাম কি যে করি, আরেকজনের নাম অনেক পড়তে হবে। তাহলে যে নাম রাখছো কি যে করি, সে একটু বুঝে নাও যে তোমাকে কি করতে হবে, তোমাকে আসলে অনেক পড়তে হবে। তুমি তোমার নাম চেঞ্জ করে এটা লিখে নাও যে অনেক পড়তে হবে, বুঝে গেছে?
তুমি কি যে করি নাম দেওয়া যাবে না, নাম দিতে হবে অনেক, পড়তে হবে, তাইলে পড়ার ইচ্ছা মনে জাগবে। আগের ক্লাসগুলো কই পাবো? আমাদের গ্রুপেই পাবা, আর আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব কালকে সব ক্লাস, বোটানির আমাদের শারীরতত্ত্বের সব ক্লাস আর এটা সব ক্লাস ইউটিউবে আপলোড করে দিব কালকে, বুঝছো? সব ক্লাস, এপি, মায়ো আর অ্যান্ডো, আর সবাই পারে, সবাই। ঠিক আছে, এখন এই মাসেল থেকে, মানে এই হার্টে যে মাসেলগুলো আছে এখান থেকেই বিটটা তৈরি হয়, এখান থেকেই তোমার বিটটা তৈরি হয়। মানে বিট তৈরির জন্য বাইরে কোথাও যাইতে হয় না, হার্টেই বিটটা তৈরি হয়। ধরো নর্মালি হয় না যে তোমার পড়াইতে হচ্ছে মা বাবার একটা ইয়া লাগে, চিল্লাফাল্লা করা লাগে, ওই রকম না, যারা নিজে থেকে পড়তে বসে, মানে একে পড়তে কারো বলা লাগে না, এ নিজে থেকেই পড়ে, মানে বিটটা নিজে নিজেই তৈরি করে। ঠিক আছে, তাইলে এরকম হার্টের মতো হইতে হবে যে নিজে নিজে বিট করে, কারোর জন্য পড়তে বলা না লাগে, এরা কারো বলা লাগে না, এ হচ্ছে নিজে থেকে বিট তৈরি করে, কেউ একে সাহায্য করে না, কোনো রকম সাহায্য করে না। ঠিক আছে, তাহলে হার্টের বিটটা নিজে থেকে তৈরি হয়, বা হার্টের যে মাসল সেখানেই বিটটা তৈরি হয়। এজন্য বলা হয় যে হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ, অর্থাৎ হার্টবিটটা হার্টই কন্ট্রোল করে, অন্য কেউ, তুমি কখনো বাইরে থেকে হার্টের বিটটা কন্ট্রোল করতে পারবে না, কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না। যে তুমি চাবা যে হার্টবিট একটু বাড়ুক, হার্টবিট একটু কমাক, এটা কিন্তু ভাইয়া তোমার পক্ষে করা সম্ভব না। এখন হার্টবিটটা আসলে কিভাবে কন্ট্রোল হয় খেয়াল করো, এটা হচ্ছে তোমার হার্ট, এটা হচ্ছে তোমার হার্ট। ধরো এই হার্টের এইখানে, এইখানে ধরো এইখানে আছে এভি নোড, এভি নোড, এভিএন বলে, এভি নোড, অ্যাট্রিও, এখানে সরি এখানে হচ্ছে এসএ নোড। খেয়াল করো, এখানে আছে হচ্ছে এসএ নোড, এখানে আছে এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড, এটা হচ্ছে অ্যাট্রিয়ামের প্রাচীরে থাকে, এই জন্য এটার নাম সাইনো অ্যাট্রিয়াল নোড। আচ্ছা, এই নোড থেকে সিগন্যাল যায় হচ্ছে এভি নোডে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে। আসলে এটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, খেয়াল করো, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল, এই দুটার মাঝখানে থাকে, এই জন্য এটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। তাহলে এসএ নোড থেকে বিট আসে হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে, এখান থেকে এসে খেয়াল করো এখান থেকে আরো দুইটা সিগন্যালের মাধ্যমে, এখান থেকে এই যে এটা হচ্ছে পার্কিনজি তন্তু, এটার নাম হচ্ছে ভাইয়া পার্কিনজি তন্তু। তাহলে খেয়াল করো এসএ নোড থেকে সিগন্যাল আসতেছে এভি নোডে, এভি নোড থেকে সিগন্যাল আসতেছে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে বান্ডল অফ হিজ, এটার নাম হচ্ছে বান্ডল অফ হিজ। তাহলে তোমার বিটটা তৈরি হচ্ছে কোথায়? এসএ নোডে। তোমার হার্টের যে বিট সেটা তৈরি হচ্ছে এসএ নোডে, এখান থেকে বিটটা আসতেছে হচ্ছে এভি নোডে, এভি নোড থেকে আসতেছে বান্ডল অফ হিজে, সেখান থেকে এই যে পার্কিনজি তন্তু, যেটা আসলে ভেন্ট্রিকলের প্রাচীরে ছড়াই গেছে, পার্কিনজি তন্তুটা ভেন্ট্রিকলের প্রাচীরে ছড়াই গেছে, তাহলে বান্ডল অফ হিজ থেকে সিগন্যালটা আসতেছে বা বিটের যে ব্যাপারটা সেটা আসতেছে হচ্ছে পার্কিনজি তন্তুতে, এটার নাম হচ্ছে পার্কিনজি তন্তু, পার্কিনজি তন্তু। তাহলে আবারও বলি, এসএ নোড থেকে এসএ নোডে সিগন্যালটা তৈরি হচ্ছে, সিগন্যালটা আসতেছে এভি নোডে, এসএ নোড মানে সাইনো অ্যাট্রিয়াল নোড, এভি নোড মানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, এভি নোড থেকে সিগন্যালটা আসতেছে বান্ডল অফ হিজে, সেখান থেকে সিগন্যালটা আসতেছে পার্কিনজি তন্তুতে। খেয়াল করো ভাইয়া, এই যে এভি নোড, এই এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার, রিজার্ভ, এভি নোডকে বলা হয় ভাইয়া রিজার্ভ পেসমেকার, এটাকে বলা হয় ভাইয়া রিজার্ভ পেসমেকার। রিজার্ভ কেন? প্রথমত এসএ নোড যেটা, এটা হচ্ছে পেসমেকার, এসএ নোডটা হচ্ছে তোমার পেসমেকার, পেসমেকার, পেস মানে কি? পেসার শুনো না, ক্রিকেটারদের পেসার বলা হয় যারা জোরে বল করে, পেস মানে গতি আর মেকার মানে তৈরি, মানে বিট তৈরি যে করে সে হচ্ছে পেসমেকার, যে বিটটা তৈরি করে সে হচ্ছে ভাইয়া পেসমেকার, যে বিট তৈরি করে সে পেসমেকার। এসএ নোড হচ্ছে পেসমেকার। এভি নোড কি? এভি নোড হচ্ছে রিজার্ভ পেসমেকার। যদি কখনো এসএ নোড এই পেসটা বা বিটটা তৈরি করতে ব্যর্থ হয়, এভি নোড যদি কখনো বিট তৈরি করতে ব্যর্থ হয়, তখন এই বিটটা বা পেস তৈরি করে হচ্ছে এভি নোড। এসএ নোড ব্যর্থ হইলে তখন এই বিটটা হার্টবিট তৈরি করে এভি নোড, তখন এই জন্য এটাকে বলা হয় রিজার্ভ পেসমেকার। তাহলে এভি নোড, তারপর বান্ডল অফ হিজ, তারপর পার্কিনজি তন্তু। এখানে একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে এসএ নোড থেকে এভি নোডে উদ্দীপনা আসতে সময় লাগে, বইতে বলা আছে 0.3 সেকেন্ড, বইতে বলা আছে 0.3 সেকেন্ড, কিন্তু অ্যাকচুয়ালি টোটাল উদ্দীপনাটা যাইতে লাগে 0.16 সেকেন্ড। ফলে 0.3 সেকেন্ড এইটা কিভাবে লাগে, মানে সব উদ্দীপনা মিলাই, মানে এসএ নোড থেকে পার্কিনজি তন্তুতে উদ্দীপনা যাইতে সময় লাগে 0.16 সেকেন্ড। তাইলে এসএ নোড থেকে এভি নোডে যাইতে 0.3 সেকেন্ড লাগে, এটা তো মিলে না। আসলে এইটা হবে 0.03 সেকেন্ড, এটা অ্যাকচুয়ালি হবে 0.03 সেকেন্ড। টোটাল উদ্দীপনাটা এসএ নোড থেকে পুরা ইসে পৌঁছাইতে সময় লাগে 0.16 সেকেন্ড। বইতে বলা আছে 0.3 সেকেন্ড, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে 0.03 সেকেন্ড।
আশা করি এই ব্যাপারটাও বোঝা গেছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে বলো তো, এই পর্যন্ত সবার কাছে বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখানে যারা আসো তারা কে কোন ব্যাচের? এখানে যারা আসো তারা কে কোন ব্যাচের আমাকে একটু কমেন্ট করে বলো, আমি একটু দেখতে চাই। 21 ব্যাচের কারা, 22 ব্যাচের কারা, 23 ব্যাচের কেউ আসো কিনা? 23 ব্যাচের কেউ আসো কিনা? 23 ব্যাচের এক্সাম ব্যাচে কেমনে ভর্তি হবো? আমাদের পোস্ট দেখো, পোস্টেই তো কয়েকজন ফ্রেন্ডকে মেনশন দিবা, তাইলেই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবা। 21, 21, 23, 22, 22, 22, 23, 22, 22, 21, 22, রাইসা 22, শুভজিৎ 22, 22 আনসারি, 21 সীমা, তাজবিন নাহার শোভা, নওশিন ইয়াসমিন 21, লোপা 22, 21 নাকিবুল হক। ফেইলিয়ার কোনো ব্যাপার নাই নাকিবুল, কেউ ফেইলিয়ার না। তুমি নিজেকে ফেইলিয়ার ভাবলে তুমি ফেইলিয়ার, তুমি যদি নিজেকে সাকসেসফুল ভাবো তাহলে তুমি সাকসেসফুল। 22, 21 মুক্তা, আচ্ছা শোভা 22, আফরোজা, শাকিলা মিথি 22। আমাদের 22-এর অনেককেই দেখতে পাচ্ছি। রহমান রয়েছে, মাহি আছে 23 ব্যাচের, প্রিয়া 22 ব্যাচের, রিফাত আছে 23 ব্যাচের, রিয়ানা, আচ্ছা কালামাজাদ আসো 22 ব্যাচের, আনিকা 22, সুমেয়া সুলতানা 22-এর, হিমেল 22-এর। ঠিক আছে, বুঝতে পারছি কে কোন ব্যাচের। আচ্ছা, ব্লাড প্রেশারের কথা তোমরা জানো না? এই যে ব্লাড প্রেশার বেড়ে যায়, ব্লাড প্রেশার কমে যায়, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, এগুলো তোমরা সবাই শুনছো। হ্যাঁ, হাইপারটেনশনের রোগী, হাইপারটেনশন সবাই শুনছো, হাইপারটেনশন না শুনলেও। তো রক্তচাপ দুই রকম, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ। তার আগে আরেকটা জিনিস বুঝি রক্তচাপের ক্ষেত্রে, একটা হচ্ছে সিস্টোলিক চাপ, মানে আমরা যদি বায়োলজির ভাষায় বলি বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি, একটা হচ্ছে সিস্টোলিক চাপ। সিস্টোলিক চাপ মানে তুমি বুঝতে পারতেছো, যখন রক্তপূর্ণ অবস্থায় চাপ তখন চাপটা অনেক বেশি হয় না, সেই চাপটা হচ্ছে 100 থেকে 139 মিলিমিটার মার্কারি, 100 থেকে 139 মিলিমিটার মার্কারি, এভারেজ 120 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে সিস্টোলিক চাপ। আর ডায়াস্টোলিক চাপ যখন রক্ত ফাঁকা হয়ে গেছে তখন। সিস্টোলিক চাপ হচ্ছে যখন তোমার রক্ত পূর্ণ থাকে হার্টের কোনো চেম্বার, তখন সিস্টোলিক চাপ হয়। এই প্রেশারটা অবশ্যই বেশি, এটা 100 থেকে 139, অ্যাভারেজে 120, অ্যাভারেজ হচ্ছে 120। ডায়াস্টোলিক চাপ হচ্ছে যখন হার্টে রক্ত থাকে না, ফলে প্রেশারটা একটু কম থাকে। এই প্রেশারটা হচ্ছে 60 থেকে 89, অ্যাভারেজে 80। ফলে আমাদের ব্লাড প্রেশারটা আমরা অ্যাভারেজে বলি 120/80। ব্লাড প্রেশারটা অ্যাভারেজে আমরা বলি 120/80। এই ব্লাড প্রেশার যদি কারো কনস্ট্যান্ট, মানে সবসময় 140/90-এর বেশি থাকে, মানে সিস্টোলিক চাপটা 140-এর বেশি, ডায়াস্টোলিক চাপটা 90-এর বেশি, কনস্ট্যান্ট, তখন আমরা তাকে বলি হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের রোগী। যাদেরকে আমরা বলি যে তার হাই ব্লাড প্রেশার আছে, উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় বা সব সময় 140/90-এর উপরে ব্লাড প্রেশারটা থাকে। আর একটা হচ্ছে যদি 80-এর নিচে হয় ব্লাড প্রেশার, সেটা হচ্ছে নিম্ন রক্তচাপ। নিম্ন রক্তচাপের তাকে বলা হয় হাইপোটেনশন। নিম্ন রক্তচাপটা হচ্ছে হাইপোটেনশন। হাইপো মানে কম, হাইপো মানে কম, আর হাইপার মানে বেশি। বলে না কি হলো, হাইপার হয়ে গেছিস কেন, মানে এত গরম হয়ে গেছিস কেন। হাইপার মানে বেশি, তাহলে হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ 140/90-এর উপরে যদি কনস্ট্যান্ট থাকে। হুট করে তোমার রক্তচাপ যদি বেড়ে যায়, হুট করে তোমার রক্তচাপ যদি বেড়ে যায়, সেটাকে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আবার চলে আসছি, হারাই গেছি, বিষয়টা এরকম না, আবার চলে আসছি, কোনো সমস্যা নেই। হুট করে যদি রক্তচাপটা বেড়ে যায়, হুট করে যদি রক্তচাপটা বেড়ে যায়, তখন আমরা তাকে হাইপারটেনশন বলতে পারবো না। এই পর্যন্ত ক্লিয়ার? এখানে যা কিছু লিখছি এইটাই বোঝা গেছে কিনা আবার বলো, সবাই কমেন্ট করে বলো ভাইয়া বুঝতে পারছি কিনা। আচ্ছা, হাইপোটেনশনের আর একটা নাম আছে জানো কি? সিনকপ। সিনকপ বলে, হাইপোটেনশনকে বলে সিনকপ। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের ক্ষেত্রে আমি একটু বলি যে যখন দেখি যে মোটামুটি 10 জনে 9 জন বলছে যে বুঝতে পারছি, তখন আমি ওটা আর বুঝাই না। আর যখন দেখি যে 10 জনে 3 জন 4 জন বলছে যে বুঝতে পারি নাই, তখন আমি ওটা বুঝাই। নর্মালি সবসময় আমরা দেখেছি যে
মোটামুটি 2-1% বা 3% স্টুডেন্ট হয়তো একবারে বুঝতে পারেনি, ওরা যদি ভিডিওটা আবার দেখে নাও তুমি অবশ্যই এটা বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপর চলে আসো, ব্যারো রিসেপ্টর নামে একটা জিনিস আছে। ব্যারো রিসেপ্টর, দেখো ব্যারো রিসেপ্টর মানে কি? রিসেপ্টর মানে তোমার ধরো এখানে একটা রক্তনালী আছে, এখানে একটা ধমনী আছে, এই ধমনীর গায়ে এক ধরনের রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরগুলোর কাজ হচ্ছে রক্তচাপ বেশি নাকি কম এটা বুঝতে পারে। এই রিসেপ্টরগুলোর কাজ কি ভাইয়া? রক্তচাপ বেশি নাকি কম এটা বুঝতে পারে। মানে কিছু রিসেপ্টর আছে যারা উচ্চ রক্তচাপ বুঝতে পারে, মানে রক্তচাপ যদি বেড়ে যায়, মানে এখান থেকে রক্ত অনেক বেশি স্পিডে যাচ্ছে, হ্যাঁ, বা এখানে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করছে, এই ওয়ালে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে, তখন সে বুঝতে পারে যে রক্তচাপ বেড়ে গেছে, তখন সে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। আবার কিছু রিসেপ্টর আছে যারা আসলে নিম্ন রক্তচাপ আইডেন্টিফাই করতে পারে, তারপর তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। আমরা এখন এই ব্যাপারটা একটু দেখব। ধরো এটা হচ্ছে আমার হার্ট, এই যে আমরা সেই চমৎকার হার্টটা এঁকে ফেললাম, এটা হচ্ছে চমৎকার একটা হার্ট। এই হার্ট থেকে যে অ্যাওরটা বেরোয়, এই অ্যাওরটা বেরোয় একটা আর্চের মতো তৈরি করে, অ্যাওরটা বেরোয় একটা এরকম আর্চের মতো তৈরি করে। এই যে আর্চটা তৈরি করলো এটাকে বলা হয় আর্চ অফ অ্যাওরটা। এই যে আর্চ অফ অ্যাওরটা, এই আর্চ অফ অ্যাওরটায় এখানে থাকে হচ্ছে অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর। ধরো এখানে থাকে ভাইয়া অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের গলায় হচ্ছে ক্যারোটিড ধমনী থাকে। আমাদের গলায় কি থাকে ভাইয়া? ক্যারোটিড ধমনী। তাহলে এখানে থাকে হচ্ছে অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর, অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর। এছাড়া আমাদের গলায় থাকে ক্যারোটিড ধমনী, আমাদের গলায় থাকে ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনীতে থাকে হচ্ছে ক্যারোটিড ব্যারো রিসেপ্টর। তাহলে আমাদের গলায় থাকে ক্যারোটিড ধমনী, যেখানে ক্যারোটিড ব্যারো রিসেপ্টর থাকে। আর হার্ট থেকে যে অ্যাওরটাটা বের হয়, যে ধমনীটা, মহাধমনীটা বের হয়, ওইটা একটা আর্চের মতো তৈরি করে, ওইখানে অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর থাকে। এই ব্যারো রিসেপ্টরগুলো থেকে নার্ভে সিগন্যাল যায়। অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর থেকে, যেমন আমরা যদি একটু বলতে চাই, অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর থেকে ভ্যাগাস সিনাউতে সিগন্যাল যায়, ভ্যাগাস সিনাউতে সিগন্যাল যায়। আবার ক্যারোটিড ব্যারো রিসেপ্টর থেকে গ্লসোফ্যারেঞ্জিয়াল সিনাউতে সিগন্যাল যায়, গ্লসোফ্যারেঞ্জিয়াল। তাহলে অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর থেকে ভ্যাগাস স্নায়ু এবং ক্যারোটিড ব্যারো রিসেপ্টর থেকে গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুতে এই সিগন্যালটা যায় যে রক্তচাপ বেড়ে গেছে। ভ্যাগাস স্নায়ু এবং গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু এই দুইটা নার্ভই যায় হচ্ছে মস্তিষ্কের মেডুলাতে। আমরা আজকে এখনো স্নায়ুতন্ত্র পড়ি নাই, বা আমরা আসলে এখনো পর্যন্ত সমন্বয় নিয়ন্ত্রণ পড়ি নাই, তাহলে এই জিনিসগুলো ভালো বুঝতে পারতাম। আমাদের মস্তিষ্কের যে মেডুলা যে অংশটা আছে, মস্তিষ্কের বেশ কয়েকটা অংশ আছে, যার ভিতরে একটা হচ্ছে মেডুলা। এই মস্তিষ্কের মেডুলাতে যায়। এই মস্তিষ্কের মেডুলাকে যখন যে বলে যে রক্তচাপ বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, এখন কিছু একটা করতে হবে, তখন সে যেই কাজটা করে সেটা হচ্ছে এই যে রক্তের যে আমাদের নালীগুলা, রক্তনালীগুলা, এগুলাকে প্রসারিত করে। হ্যাঁ, এই এরকম প্রসারিত করে ফেলে, মানে রক্তনালীর এই আয়তন বেড়ে যায়। রক্তনালীর আয়তন বেড়ে গেলে কি হবে? রক্তচাপ কমে যায়, মানে রক্তচাপটা আবার স্বাভাবিক হয়ে যায়। রক্তচাপ কমে যায় এবং রক্তচাপটা আবার ভাইয়া স্বাভাবিক হয়ে যায়, রক্তচাপটা আবারও স্বাভাবিক হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন তো মনে হয় নেটের সমস্যা করতেছে না, তাই না? এখন তো নেট মনে হয় ঠিক আছে। আচ্ছা তাহলে আবারও বলি, হার্ট থেকে যে অ্যাওরটাটা বের হয় সেটা একটা আর্চের মতো তৈরি করে। এই আর্চে থাকে অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর। এই অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর উচ্চ রক্তচাপ, যখন রক্তচাপ বেড়ে যায় সেটা বুঝতে পারে। এই রিসেপ্টরগুলোর কাজই হচ্ছে রক্তচাপ বুঝতে পারা বেশি নাকি কম। এই অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর বলে ভ্যাগাস স্নায়ুকে। ভ্যাগাস স্নায়ুকে কাকে বলে? মেডুলাকে বলে। মস্তিষ্কের যে মেডুলা, মস্তিষ্কের যে মেডুলা, সেই মেডুলাকে বলে যে ব্লাড প্রেশার বেড়ে গেছে। আবার আমাদের গলায় যে ক্যারোটিড ধমনী থাকে, ওইখানে থাকে ক্যারোটিড ব্যারো রিসেপ্টর। এই ক্যারোটিড ব্যারো রিসেপ্টর গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুকে বলে। এই গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু মেডুলাকে এসে বলে যে রক্তচাপ বেড়ে গেছে। তখন এরা আমাদের যে রক্তবাহিকাগুলো আছে, শিরা ধমনী, এগুলাকে প্রসারিত করে দেয়। তাহলে আয়তন বেড়ে যায়, ফলে রক্তচাপ কমে যায়। আয়তন বেড়ে যায়, ফলে রক্তচাপ কমে যায়। তাহলে কিভাবে উচ্চ রক্তচাপ প্রশমিত হয় বোঝা গেল? সবাই একটু কমেন্ট করে বলো কিভাবে উচ্চ রক্তচাপ প্রশমিত হয়, বোঝা গেছে কিনা একটু জানাও। গ্লসোফ্যারেঞ্জিয়াল একটা স্নায়ু, সালমান ফার্সি একটা স্নায়ু, এটা একটা নার্ভ।
সালমান ফার্সি বারবার একটা কমেন্ট করো না প্লিজ, প্লিজ বারবার একটা কমেন্ট করবো না প্লিজ। আচ্ছা বোঝা গেছে। এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখব, এটা আরো ইন্টারেস্টিং। সেটা হচ্ছে দেখো, ইউরিন মানে কি মূত্র, ইউরিন মানে কি, এটা খুবই মজার। মানে এই জিনিসটা পোলাপান বুঝতে পুরোপুরি খবর হয়ে যায়, এটা খুবই মজার। দেখো ইউরিন মানে কি মূত্র, এখন আমি যদি বলি ডাইইউরেটিক, ডাইইউরেটিক, ডাই মানে ডাবল, আর ইউরেটিক মানে মূত্র, ইউরিন মানে মূত্র, তাহলে মূত্র ডাবল। এই ডাইউরেটিক কিছু পদার্থ আছে, তারা কি জানো, এই যে চা, কফি, এগুলো হচ্ছে ডাইইউরেটিক পদার্থ। এগুলো খাইলে তোমার মূত্র বেড়ে যাবে, ফলে এগুলোকে আমরা বলি ডাইইউরেটিক পদার্থ। তাহলে ডাইইউরেটিক মানে মূত্র ডাবল হয়ে যাওয়া। আর যদি আমরা বলি অ্যান্টি ডাইইউরেটিক, অ্যান্টি ডাইইউরেটিক, তাহলে বোঝা যাচ্ছে মূত্র যেন ডাবল না হইতে পারে এই জন্য এ বাধা দেয়। অ্যান্টি মানে বিপরীত, মানে এ হচ্ছে মূত্র কমায়, সোজা বাংলায় মূত্র যেন না বাড়তে পারে এই ব্যাপারটা এনশিওর করে কে, অ্যান্টি ডাইইউরেটিক। মানে এডিএইচ নামে একটা হরমোন আছে, এডিএইচ নামে একটা হরমোন আছে, এর কাজ কি ভাইয়া, এডিএইচ হরমোনের কাজ কি, মূত্র যেন না বাড়তে পারে, মূত্র যেন না বাড়তে পারে, ঠিক আছে। তখন হচ্ছে এডিএইচ হরমোনটা খরিত হয়, মূত্র যেন না বাড়তে পারে। অর্থাৎ এডিএইচ এর কাজ কি, মূত্র কমায়। এডিএইচ এর কাজ যদি আমি এখন তাহলে তোমাকে বলি, সেটা হচ্ছে এডিএইচ ভাইয়া মূত্র কমায় আর পানি বাড়ায়, মূত্র কমায় পানি বাড়ায়। খেয়াল করো, ইউরিন মানে মূত্র, ডাইউরেটিক মানে মূত্র দ্বিগুণ হয়ে যাওয়া। চা, কফি, এই ধরনের যেসব পানীয় আছে, কোল্ড ড্রিঙ্কস, এগুলো মূত্র, এগুলোকে বলা হয় ডাইউরেটিক পদার্থ, এরা মূত্রের পরিমাণ বাড়ায় দেয়। আর এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটার কাজ হচ্ছে মূত্র কমানো। মূত্র কমানো মানে পানি বাড়ানো, এই ব্যাপারটা কি বোঝা গেছে? খেয়াল করো, মূত্রের মাধ্যমে দেহ থেকে পানি চলে যায় না, মূত্রের মাধ্যমে যেটা যায় তার ম্যাক্সিমামই তো পানি, তাইলে পানি কমে যায়। তাহলে তোমার যদি মূত্র না হয়, ধরো তুমি মূত্র মানে বিসর্জন করতেছো না, তাহলে তোমার দেহে কিন্তু পানি বেশি বেশি থাকে। বা তোমার যখন মূত্র ঘন হয়, দেখবা যে, আচ্ছা তুমি খেয়াল করবা যে এখন রোজা আসতো মোটামুটি সবাই, ইফতারির আগে আমি যদি তোমাকে বলি যে আমি 10,000 টাকা দিচ্ছি, ইফতারির আগে প্রস্রাব করো বা মূত্র বিসর্জন করো, তুমি কি এটা পারবা? কিন্তু সম্ভব না। আবার সেহরির পরে বা সেহরির পরে, মানে যখন খাইছো একেবারে পেট ফুলে পানি খাইছো, এক জগ পানি খেয়ে ফেলছো, তখন কিন্তু তুমি প্রচুর মূত্র বিসর্জন করো, তাই না? আচ্ছা, তাহলে কারণ কি, দেহে পানি বেড়ে গেলে মূত্র বেশি হয়, দেহে পানি কমে গেলে মূত্র কম হয়, পানি কমে গেলে মূত্র কমে যায়। পানি কমে গেলে খেয়াল করো, দেহে যখন পানি কম, তখন কিন্তু তোমার ইফতারির আগে আগে তোমার দেহে পানি নাই, এই জন্য মূত্র কম হয়। কেন কম হয় জানো? তোমার ইফতারির আগে আগে তোমার দেহে পানি কম, তখন কিন্তু মূত্র হয় না। এটার কারণ হচ্ছে এডিএইচ, এটার কারণ হচ্ছে এডিএইচ। এ হচ্ছে মস্তিষ্ক থেকে খরিত হয়, খরিত হয়ে এ বডিকে বলে যে মূত্র তৈরি করা যাবে না, বা মূত্র যদি হয়ও খুবই ঘন হবে, মানে মূত্রের যে বর্জ্য পদার্থগুলো সেগুলো চলে যাবে কিন্তু পানি যাবে না। কিন্তু যখন তুমি প্রচুর পানি খাও, তখন কিন্তু মূত্র দিয়ে প্রচুর পানি বের হয়ে যায়। তাহলে এডিএইচ যখন খরিত হয়, তখন কিন্তু মূত্র কম হয়, ফলে পানি কম থাকে, কিন্তু দেহে পানির একটা ভারসাম্য থাকে। ধরো তোমার দেহে পানি নাই, মূত্রে প্রচুর পরিমাণ পানি চলে যাচ্ছে, তাহলে তুমি পানি শূন্যতায় ভুগবা না? তখন তুমি পানি শূন্যতায় ভুগবা। এর জন্য এডিএইচ যখন খরিত হয়, তখন মূত্র কমে যায়, ফলে দেহে একটা নির্দিষ্ট লেভেলে পানি থাকে, মানে দেহে পানিটা ধরে রাখে এডিএইচ। বোঝা গেল? এখন খেয়াল করো, এখন চমৎকার একটা জিনিস দেখাবো আমি তোমাকে, সেটা হচ্ছে রক্তচাপ কম। রক্তচাপ কম, এখন রক্তের চাপ কম, রক্ত কম হইলে রক্তের চাপ কম হবে, খুব স্বাভাবিক একটা জিনিস না? রক্ত যদি তোমার বডিতে কম হয়, তাহলে সে কম কম চাপ দিবে, তাহলে রক্তচাপ কম মানে রক্ত কম। আচ্ছা বলো তো, রক্তের ম্যাক্সিমাম কি? পানি। রক্তের ম্যাক্সিমামই হচ্ছে পানি, তাহলে রক্তচাপ কম মানে রক্ত কম মানে পানি কম, রক্ত কম মানে পানি কম, মানে তোমার দেহে ব্লাড প্রেশার কমে গেছে, মানে হচ্ছে তোমার দেহে পানি কম বা পানি কমে গেছে। পানি কমে গেলে কি হবে বলো তো? মূত্র কম হবে। মূত্র কমায় কে? এডিএইচ। সোজা বাংলায় রক্তচাপ কম মানে রক্ত কম, রক্ত কম মানে পানি কম, পানি কম মানে মূত্র কম, মূত্র কম মানে এডিএইচ খরিত হওয়া।
সোজা বাংলায় যদি সহজ ভাষায় বলি, রক্তচাপ যখন কমে যায় বা তোমার ব্লাড প্রেশার যখন কমে যায় তখন এডিএইচ হরমোনটা ক্ষরণ হওয়া শুরু করে। এডিএইচ ক্ষরিত হয়ে ফার্স্টেই যেটা করে যে মূত্র আর তৈরি করতে দেওয়া যাবে না, তাইলে দেহে পানি যেটা আছে ওইটা আর যাবে না, ফলে পানির একটা ব্যালেন্স থাকবে। বোঝা গেছে? এডিএইচ যেটা করে মূত্র কমায় ফেলে, ফলে দেহে পানিটা ব্যালেন্স থাকে। এডিএইচ এর কাজ কি? যখন দেহে রক্তচাপ কমে যায় তখন এডিএইচ ক্ষরিত হয়ে সে আসলে মূত্রের পরিমাণ কমায় দেয় যাতে দেহের পানির একটা ভারসাম্য থাকে, যাতে দেহের পানির একটা ভারসাম্য থাকে। সবাই একটু বলো এই ব্যাপারটা বোঝা গেছে কিনা, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার কাছে? না না ফয়সাল পারবা না, এটা পারবা না, এটা সম্ভব না। না, এডিএইচ কিডনি থেকে রিলিজ হয় কিনা? না, এডিএইচ হচ্ছে হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়, মস্তিষ্কের হাইপোথ্যালামাস। ক্লিয়ার? এটা ক্লিয়ার, ফুল ক্লিয়ার? এটা মজা না? অনেক অনেক মজার না বলো তো? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এরপর কি কি আছে একটু দেখে নিই। আচ্ছা আচ্ছা, আর আজকে সামান্য পরিমাণ সময় বেশি ক্লাস করলে কোনো সমস্যা? কোনো সমস্যা? আমরা একটু ধমনী আর শিরার পার্থক্য দেখি, এটা কিন্তু খুবই মজা। আমরা আজকে যা পড়তেছি খুবই মজার জিনিসপত্র পড়তেছি, খুব কোনো বোরিং কিছু পড়তেছি না। তোমাদের কারো কি বোরিং লাগতেছে? এটা কেউ আসো যার মনে হচ্ছে যে আরে কি করাচ্ছে কিছুই বুঝি না, এমন কেউ আসো নাকি? ধমনী আর শিরার পার্থক্য দেখবো। ধমনী কই থেকে তৈরি হয় বলো তো? অ্যাওর্টা কই থেকে তৈরি হয়? হার্ট থেকে। হার্ট থেকে তৈরি হয় ধমনী। আর শেষ হয় কোথায়? ক্যাপিলারি, কৈশিক জালিকা, ক্যাপিলারি। আর শিরা কই থেকে তৈরি হয়? ক্যাপিলারি থেকে। গতদিন আমরা শিখছিলাম, যখন আমরা লসিকা পড়াইছিলাম তখন আমরা দেখছিলাম, তাই না, যে হার্ট থেকে ধমনী আসতেছে, মানে আর্টারি আসতেছে, আর্টারি থেকে আর্টারিওল, আর্টারিওল থেকে ক্যাপিলারি, ক্যাপিলারি থেকে ভেইনিওল, ভেইনিওল থেকে ভেইন, ভেইন পরে হার্টে যায়, মনে আছে? ক্যাপিলারি, ক্যাপিলারি থেকে হার্টে যায়। হার্ট শিরা তৈরি হয় ক্যাপিলারি থেকে, তারপর যায় হচ্ছে হার্টে। আচ্ছা, শিরা বেশি রক্ত পরিবহন করে নাকি ধমনী? আসলে ধমনীগুলো মোটা, অনেক মোটা, কিন্তু ধমনীগুলোর প্রাচীর অনেক পুরু, কিন্তু ভিতরের জিনিসটা সরু, বুঝছো? কিন্তু শিরাগুলা অনেক চিকন, শিরাগুলা ভাইয়া অনেক চিকন, এরকম চিকন চিকন, কিন্তু ভিতরে জায়গা অনেক বেশি। এই জন্য শিরা দিয়ে রক্ত যায় বেশি, শিরা দিয়ে ভাইয়া রক্ত যায় বেশি, শিরা দিয়ে রক্ত বেশি যায়, বেশি প্রবাহিত হয়। শিরা দিয়ে রক্ত বেশি প্রবাহিত হয়, আর ধমনী দিয়ে রক্ত কম প্রবাহিত হয়, রক্ত কম প্রবাহিত হয়। তাহলে ধমনীর লুমেন ছোট, শিরার লুমেন বড়। ধমনী কি যুক্ত রক্ত পরিবহন করে? ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ব্যতিক্রম কি? ব্যতিক্রমটা হচ্ছে ভাইয়া পালমোনারি ধমনী, ব্যতিক্রমটা হচ্ছে পালমোনারি ধমনী। শিরা সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ব্যতিক্রমটা কি? পালমোনারি, পালমোনারি শিরা। শিরা সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ব্যতিক্রমটা হচ্ছে পালমোনারি শিরা। মনে আছে শিরায় কপাটিকা আছে, শিরায় কপাটিকা আছে, আমরা শুরুতে দেখছিলাম যে শিরায় কপাটিকা আছে, ধমনীতে কপাটিকা নেই, কপাটিকা নেই, ধমনীতে কপাটিকা নেই, শিরাতে কপাটিকা আছে। আবারও বলতেছি, ধমনীতে কপাটিকা নাই, শিরাতে কপাটিকা আছে। আমরা যখন পালস দেখি, সবাই একটু কমেন্ট করে বলো তো, ওই যে আমরা পালস দেখি না, ওই যে ডাক্তাররা হাত দিয়ে পালস দেখে যে কত পালস কেমন, এই পালস কিসের দেখে, শিরার নাকি ধমনীর? একটু কমেন্ট করে সবাই বলো, পালস কিসের দেখে, শিরার নাকি ধমনীর? আসিফ, পাবদা মাছের সজিনা দিয়ে ভাত খেয়ে ক্লাস করতেছো, মানে পাবদা মাছ আমার খুবই প্রিয়, সজিনা আমার খুব প্রিয়, মানে তুমি আমার দুইটা প্রিয় জিনিস খেয়ে ভাত খেয়ে ক্লাস করতেছো। আরে তুমি তো আমার এখন পাবদা মাছের সজিনা খাওয়ার ইচ্ছা জাগাই দিলা। এখন আমি কই এত রাত্রে পাবদা মাছের সজিনা পাবো বলো তো? পালস আসলে মাপে হচ্ছে ধমনীর, পালস মাপে ধমনীর, বুঝা গেছে? পালস কার মাপে? ধমনীর। আমরা পালস নি হচ্ছে ধমনীর, এটা মনে রাখতে হবে, পালস নি ধমনীর, পালস নি আমরা ধমনীর পালস নি, ঠিক আছে? আচ্ছা, এখন রক্ত সংবহনটা আমরা একটু দেখতে চাই। রক্ত সংবহন বেশ কয়েক রকম আছে, যেমন আমরা যদি বলি সিস্টেমিক সংবহন,
সিস্টেমিক সংবহন, একটা হচ্ছে ভাইয়া সিস্টেমিক সংবহন। ভাইয়া সিস্টেমিক সংবহন কি জিনিস? সিস্টেমিক সংবহন হচ্ছে সোজা বাংলায় ধরো এটা হচ্ছে তোমার হার্ট, হার্ট থেকে রক্ত কই যাচ্ছে? ধমনীতে, ধমনী হয়ে মানে আর্টারি, আর্টারি হয়ে আর্টারিওল, আর্টারিওল হয়ে ক্যাপিলারি, ক্যাপিলারি হয়ে শিরা, ভেইনিওল আর কি, তারপর শিরা, শিরা হয়ে আবারও হার্ট। এই যে ব্যাপারটা মানে হার্ট থেকেই ঘুরে ফিরে ধমনী হয়ে শিরা হয়ে আবারও হার্টে ফেরত আসতেছে, এই টোটাল ব্যাপারটাই হচ্ছে সিস্টেমিক সংবহন। এই টোটাল ব্যাপারটা কি বলছি? সিস্টেমিক সংবহন। এখন চলে আসো পালমোনারি সংবহন কি? পালমোনারি সংবহন, ভাইয়া পালমোনারি মানেই ফুসফুস। আমি তোমাকে এই কথাটা আগেও বলছি, আজকেই বলছি, পালমোনারি মানে হচ্ছে ফুসফুস। তাহলে হার্টের সাথে ফুসফুসের যে রিলেশন, হার্ট থেকে ফুসফুসে পালমোনারি ধমনী যায়, ফুসফুস থেকে হার্টে পালমোনারি শিরা আসে, এই যে পালমোনারি ধমনী আর পালমোনারি শিরার যে কানেকশন, এইটাই হচ্ছে পালমোনারি সংবহন, এটাই হচ্ছে ভাইয়া পালমোনারি সংবহন। তাহলে আমরা সিস্টেমিক সংবহনটা বুঝলাম, পালমোনারি সংবহনটা বুঝলাম। এছাড়া আর একটা সংবহন হচ্ছে করোনারি সংবহন। করোনারি, আচ্ছা করোনারি মানে হচ্ছে হার্ট। সবসময় মনে রাখবা করোনারি এই শব্দটা যদি তুমি পাও কখনো, তুমি মনে রাখবা আমরা হার্ট নিয়ে কথা বলতেছি। করোনারি মানেই হার্ট, করোনারি মানেই হৃৎপিণ্ড। তাহলে এইটা ধরো তোমার হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের বেঁচে থাকার জন্য নিজস্ব কিছু ধমনী শিরা আছে না, হৃৎপিণ্ডের যে নিজস্ব সংবহন সেটাই হচ্ছে করোনারি সংবহন। হৃৎপিণ্ডের যে নিজস্ব সংবহন সেটাই হচ্ছে করোনারি সংবহন। ভাই কি বললাম? হৃৎপিণ্ডের নিজস্ব সংবহনটা হচ্ছে করোনারি সংবহন। আর একটা আছে পোর্টাল সংবহন, আর একটা হচ্ছে ভাইয়া পোর্টাল সংবহন। ভাইয়া পোর্টাল সংবহন কি? পোর্ট মানে কি? পোর্ট, মোংলা পোর্ট, চিটাগাং পোর্ট, এগুলো হচ্ছে বন্দর। বিষয়টা এরকম যে এটা হচ্ছে তোমার হার্ট, এটা হচ্ছে তোমার বডি, এটা হচ্ছে তোমার পা, এটা হচ্ছে তোমার হাত, এটা হচ্ছে তোমার গলা, এটা হচ্ছে তোমার মাথা। তো এই যে হার্ট, হার্ট ঠিক এইখানে থাকে না, একটু এই সাইডে থাকে। যাই হোক, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এটা হচ্ছে তোমার হার্ট। তো হার্টে ব্লাড আসলে নিয়ম যেটা সেটা হচ্ছে পা, হাত, মাথা সব জায়গা থেকে ডিরেক্ট হার্টে ব্লাড আসবে, কিন্তু সব সময় বিষয়টা এরকম হয় না। মানুষের দেহে বেশ কিছু অঙ্গ আছে যে অঙ্গগুলো থেকে ধরো ধরো এখানে হচ্ছে যকৃৎ আছে, আমি যাই হোক এখানে দেখাচ্ছি, ধরো এখানে যকৃৎ আছে, ঠিক আছে? কিছু অঙ্গ থেকে ব্লাডগুলা মানে তোমার শিরাগুলা এসে যকৃতে মিলিত হয়, যকৃতে মিলিত হয়ে যকৃৎ থেকে হার্টে যায়, মানে হার্টে তোমার যাওয়াই লাগবে, কিন্তু ডিরেক্ট হার্টে যায় নাই, আগে যকৃতে এসে মিলিত হয়েছে, তারপর হার্টে গেছে। এইটাকে বলা হয় যকৃৎ তাহলে একটা পোর্টের কাজ করতেছে, একটা বন্দরের কাজ করতেছে। এই জন্য এটাকে আমরা বলতেছি মানে হেপাটিক পোর্টাল তন্ত্র। এটাকে আমরা কি বলতেছি? হেপাটিক পোর্টাল তন্ত্র। হেপাটিক মানে যকৃৎ। তাহলে এই যে পোর্টাল সংবহন, মানুষের দেহে পোর্টাল আছে হচ্ছে হেপাটিক সংবহন। মানুষের দেহে যে পোর্টাল সংবহনটা আছে এটাকে বলা হয় হেপাটিক বা যকৃৎ পোর্টাল সংবহন, কারণ কিছু রক্তনালী এসে যকৃতে মিলিত হয়, তারপর যকৃৎ থেকে হার্টে যায়। আবার মানুষ ছাড়া অন্যান্য কিছু স্তন্যপায়ী প্রাণীতে রেনাল সংবহন আছে, যেমন ঘাস ফড়িংয়ে রেনাল সংবহন আছে, রুই মাছে রেনাল সংবহন আছে, রুই মাছে, ঠিক আছে? তাহলে পোর্টাল সংবহন এর ক্ষেত্রে মানুষের থাকে শুধুমাত্র হেপাটিক পোর্টাল সংবহন, হেপাটিক মানে যকৃৎ পোর্টাল সংবহন আছে, কিন্তু রুই মাছের আছে রেনাল পোর্টাল সংবহন। রুই মাছের আছে ভাইয়া রেনাল পোর্টাল সংবহন, রুই মাছের আছে হচ্ছে রেনাল পোর্টাল সংবহন। তাহলে এই ব্যাপারটা বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? চারটা সংবহন, সিস্টেমিক সংবহন কি? হার্ট থেকে ধমনী হয়ে, তারপর আর্টারিওল হয়ে, কৈশিক জালিকা হয়ে, ভেইনিওল হয়ে, ভেইন হয়ে আবার হার্ট, এটা হচ্ছে সিস্টেমিক। পালমোনারি কি? হার্ট থেকে ফুসফুস, ফুসফুস থেকে হার্ট, এটা হচ্ছে পালমোনারি। হৃৎপিণ্ডের নিজস্ব সংবহনটা হচ্ছে করোনারি সংবহন, হৃৎপিণ্ডের নিজস্ব সংবহনটা হচ্ছে করোনারি সংবহন। আর একটা হচ্ছে পোর্টাল, মানে যকৃতে এসে কিছু রক্তনালী মিলিত হয়, তারপর যকৃৎ থেকে ওই শিরাগুলা হার্টে যায়। এই যে যকৃতে এসে মিলিত হলো এটাকে আমরা বলতেছি হেপাটিক পোর্টাল সংবহন, হেপাটিক পোর্টাল সংবহন। তাহলে সংবহন তন্ত্রটা বোঝা গেছে? সবার ক্লিয়ার কিনা একটু বলো, সংবহনটা সবার ক্লিয়ার কিনা? আচ্ছা বোঝা গেছে, ঠিক আছে।
একজন বছর ছুটি ভাই, না কোনো ছুটি নাই, আমরা আজকে শেষ করবো তারপর ছুটি, আমরা শেষের দিকে চলে আসছি, আমাদের বেশি নাই তো পড়া, আর কতটুকু আছে, শেষ ক্লাস শেষ, ক্লাস শেষ, আর 10 মিনিটে শেষ হয়ে যাবে, আর 10টা মিনিট থাকতে পারবা না? তোমরা কি 10 মিনিট থাকতে চাও নাকি বলো? 10 মিনিট থাকতে পারবা কিনা বলো, সবাইকে বলো। আমি কি 10 মিনিটের জন্য আবার লাইভে আসবো আগামীকাল, বলো। আচ্ছা, এখন ধরো তোমার চর্বি জাতীয় খাবার খুব পছন্দ, গরুর মাংস খুব পছন্দ, তুমি সারাদিন তুমি রেস্টুরেন্টে যাও স্টেক খাও, রেস্টুরেন্টে যাও চিকেন ফ্রাই খাও, রেস্টুরেন্টে যাও হ্যাঁ মানে বিফ স্টেক খাও, তারপর হচ্ছে বাসায় সারাদিন হচ্ছে ঝাল তেল দিয়ে প্রচুর গরু খাও, তোমার কি হবে জানো? তোমার যে লুমেনগুলা ধরো হার্টে, ধরো বিষয়টা এরকম, হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাই আছে না, ধরো হার্টের যে ধমনীগুলো আছে, হার্টের যে ধমনীগুলো আছে, ঠিক আছে, হার্টের ধমনীগুলো দিয়ে এই যখন ওই চর্বি বেশি বেশি খাবা, এই চর্বিটাই ধমনীর গায়ে জমতে থাকবে, ফলে ধরো নর্মালি ধমনী এরকম এখান থেকে প্রচুর রক্ত যাইতে পারে, কিন্তু যখনই তুমি বেশি বেশি চর্বি খাবা, এখানে এরকম চর্বি জমতে থাকবে, তখন তো আগের মতো আর রক্ত যাইতে পারবে না, আগের মতো আর রক্ত যাইতে পারবে না। এখন ধরো তুমি খুব বেশি দৌড়াদৌড়ি করতেছো, তুমি একটু বেশি বেশি দৌড়াদৌড়ি করতেছো বা একটু বেশি পরিশ্রম করতেছো কোনো কারণে, তাইলে কি হবে, যখন তুমি বেশি পরিশ্রম করবা, ব্যায়াম করবা, তখন তোমার বেশি বেশি রক্ত লাগে, কিন্তু তোমার অলরেডি কিন্তু লুমেন ছোট, বেশি বেশি মাংস খাও, দৌড়াদৌড়ি করতেছো কিন্তু বেশি বেশি মাংস খাচ্ছ, তোমার লুমেন ছোট হয়ে গেছে, এখন কিন্তু এনাফ রক্ত যাইতে পারবে না, এনাফ রক্ত যাইতে পারবে না, তখন কি হবে জানো? তোমার বুকে ব্যথা করবে। যখন রক্ত ঠিকঠাক যাইতে পারবে না, তোমার রক্ত দরকার, রক্ত আসতে পারতেছে না হার্টে, তোমার বুকে ব্যথা করবে, এটাকে বলা হয় অ্যানজাইনা, এটাকে বলা হয় অ্যানজাইনা, এটাকে বলা হয় অ্যানজাইনা। এইটা আরেকটা আছে আনস্টেবল অ্যানজাইনা, মানে নর্মালি তুমি যখন একটু ব্যায়াম করতেছো বা অন্যান্য কাজ করতেছো, তখন বুকে ব্যথা করলে সেটাকে নর্মাল অ্যানজাইনা বলে, স্টেবল অ্যানজাইনা যেটা। আর একটা আছে আনস্টেবল অ্যানজাইনা। আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে তোমার দৌড়াদৌড়ি করা লাগবে না, তোমার এমনি বুকে ব্যথা করবে, তুমি টিভি দেখতেছো, সুন্দর করে আইপিএল এর খেলা দেখতেছো, হুট করে দেখবা যে বুকে খুবই ব্যথা করতেছে। এখন প্রথম কথা হচ্ছে বুকে ব্যথা হইলেই সেটা যে হার্টের সমস্যা, বিষয়টা এরকম না, বুকে ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথাও হইতে পারে, বুকে ব্যথা বহুত কারণে হইতে পারে, বুকের কই ব্যথা করতেছে, কিভাবে ব্যথা করতেছে, অনেক কিছু ম্যাটার করে। তো বুকে ব্যথা হইলেই আবার কেউ ভাববে না যে আমার হার্ট নষ্ট হয়ে গেছে। তো আনস্টেবল অ্যানজাইনা কি, তুমি টিভি দেখতেছো, হুট করে বুকে ব্যথা হইছে, এটা হচ্ছে নর্মালি এমন না যে তুমি ব্যায়াম করতেছো বা অন্য কোনো কারণে তোমার বুকে ব্যথা হইতে পারে, যে তোমার বেশি পরিমাণ ইয়া হয়ে গেছে, বেশি পরিমাণ ইয়া হয়ে গেছে, সেই কারণে হইতে পারে। নর্মালি অ্যানজাইনা হয় হচ্ছে 90 থেকে 92% যদি তোমার লুমেন ব্লক হয়, তোমার যে লুমেনটা আছে, ধমনীর যে লুমেন, এটা যদি 90 থেকে 92% ব্লক হয়, তাইলে সেটাকে বলা হয় হচ্ছে স্টেবল অ্যানজাইনা বা অ্যানজাইনা। আর আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে তুমি নর্মালি বসে আসছো, তোমার কিন্তু বুকে ব্যথা হইতে পারে, তোমার কিন্তু ভাইয়া বুকে ব্যথা হইতে পারে, ঠিক আছে। এখন এই আনস্টেবল অ্যানজাইনা তো হইলো, অ্যানজাইনা আমরা বুঝলাম। এখন যখন তোমার লুমেন আরো বেশি সংকুচিত হয়ে যাবে, যখন তোমার লুমেন আরো বেশি সংকুচিত হয়ে যাবে, তখন কিন্তু তোমার এটা হার্ট অ্যাটাকের দিকে চলে যাবে, হার্ট অ্যাটাকের দিকে চলে যাবে। হার্ট অ্যাটাক কি জিনিস ভাইয়া? হার্ট অ্যাটাক হচ্ছে সোজা বাংলায় তোমার হার্ট ওই সময়ে সাময়িক সময়ের জন্য কাজ করা বন্ধ করে দিছে, কারণ হার্টে ব্লাড যাইতে পারতেছে না, হার্ট ব্লাড যাইতে না পারলে হার্ট তো কাজ করবে না, তাইলে ধমনীর লুমেন আরো সংকুচিত হয়ে গেলে দেখা যাচ্ছে যে হার্ট কাজ করার জন্য যতটুকু রক্ত দরকার ততটুকু রক্ত যাইতে পারতেছে না, তখন তোমার হার্ট অ্যাটাকটা হইতে পারে। এখন হার্ট অ্যাটাক হইলে আসলে কি হয় বা কি ঘটনাটা ঘটে? মেইন ব্যাপারটা হচ্ছে রক্তের মাধ্যমেই তো অক্সিজেনটা যায়, ঠিক না? তুমি আমাকে বলো অক্সিজেনটা কিসের মাধ্যমে যায়? রক্তের মাধ্যমে না? আসলে মেইন কাহিনী হচ্ছে রক্ত যাইতে পারতেছে না তা না, আসলে মেইন কাহিনী হচ্ছে রক্তের সাহায্যে অক্সিজেনটা যাইতে পারতেছে না, অক্সিজেন যাইতে পারতেছে না হার্টে। অক্সিজেন যাইতে না পারলে তোমার মায়োকার্ডিয়াম, তোমার হৃৎপিণ্ডের যে পেশি আছে, প্রাচীর আছে, 3টা প্রাচীর, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, মাঝের যে স্তর মায়োকার্ডিয়াম, ওই মায়োকার্ডিয়ামের যে কোষগুলো, ওই কোষগুলো আস্তে আস্তে মারা যায়, মায়োকার্ডিয়ামের কোষগুলো আস্তে আস্তে মারা যাইতে থাকে, ঠিক আছে, এবং তখনই আমরা সেটাকে বলি হার্ট অ্যাটাক। তাহলে যদি রক্ত না যাইতে পারে তাহলে অক্সিজেন যাইতে পারে না, অক্সিজেনের অভাবে মায়োকার্ডিয়ামের কোষগুলো মারা যায়, অক্সিজেনের অভাবে মায়োকার্ডিয়ামের কোষগুলো মারা যায়, এই যে মায়োকার্ডিয়ামের কোষগুলো মারা গেল, এটাকে আমরা বলতেছি হার্ট অ্যাটাক। এবং এই হার্ট অ্যাটাক বা এর পিছনে অনেক কারণ আছে, একটা হচ্ছে তোমার কেন ধমনী লুমেন এরকম ইয়া হবে। আচ্ছা, নেট কানেকশন কি আছে নাকি চলে গেছে? একটু বলো তো, ঠিকঠাক আছে নাকি চলে গেছে?
আচ্ছা সবকিছু কি ঠিকঠাক আছে এটা একটু জানাও। আচ্ছা ঠিক আছে, ওকে। মাঝে মনে হয় সমস্যা করছিলাম, জানি না আজকে কেন এই সমস্যাটা হচ্ছে। কোন পর্যন্ত বলছিলাম একটু বলো তো, কোন পর্যন্ত বলছিলাম বলো। আজকে আমরা শেষ করে দিব, কোনো সমস্যা নেই, আজকে আমরা এই ক্লাস শেষ করবই করব। আর তোমাদের যাদের একটু সমস্যা হচ্ছে বা আমার এখানে একটু ঝামেলা হচ্ছে, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা একটু বলো, আচ্ছা কোন পর্যন্ত বলছিলাম একটু বলো। হ্যাঁ নেটের হার্ট অ্যাটাক হয়েছে ওইটাই। আচ্ছা হার্ট অ্যাটাক পর্যন্ত হয়েছিল, ওই তো হার্ট অ্যাটাকই তো। হার্ট অ্যাটাক, তোমার অক্সিজেন যাইতে পারতেছে না হার্টে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে হচ্ছে তোমার অক্সিজেন যাইতে না পারলে মায়োকার্ডিয়ামের পেশিগুলো মারা যাবে, কোষগুলো মারা যাবে, ফলে হার্ট অ্যাটাক হবে। হার্ট অ্যাটাকের অনেকগুলো কারণ থাকে, যেমন পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, তুমি যদি সিগারেট খাও, তুমি যদি মদ পান করো, তারপর তোমার যদি ডায়াবেটিস থাকে, তোমার যদি হাই ব্লাড প্রেশার থাকে, তোমার যদি এরকম তুমি যদি বেশি বেশি চর্বি জাতীয় খাবার খাও, তাহলে তোমার হার্ট অ্যাটাক হইতে পারে। তাইলে তোমার ভাইয়া হার্ট অ্যাটাক হইতে পারে। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি মায়োকার্ডিয়ামের কোষ মারা যায়, আমি সবই বলছি, সবই বলছি, ঠিক আছে। এরপর তোমরা বইতে হৃদরোগ নির্ণয়ের একটা চার্ট পাবা, হৃদরোগ কিভাবে নির্ণয় করা যায়, সেখানে বেশ কিছু চিকিৎসার পদ্ধতির কথা বলা আছে, কোন চিকিৎসা পদ্ধতিতে হৃদরোগের কোন জায়গাটা নির্ণয় করা যায়। এটা 3 স্টার ইম্পর্টেন্ট মুখস্থ জিনিস, এটা একটু দেখে ফেলবা, ঠিক আছে। এরপর তোমরা পেসমেকারের কথা শুনছো, মানে মোট কথা আমাদের হার্ট যদি ঠিকঠাক কাজ না করে, হার্ট যদি বিট তৈরি না হয়, তাহলে আমরা কৃত্রিম পেসমেকার তৈরি করি, কৃত্রিম পেসমেকার। তাহলে হার্টে আমরা কৃত্রিম পেসমেকার লাগাইতে পারি, পেসমেকার, যেটা হচ্ছে হার্টকে কৃত্রিমভাবে সচল রাখে, হার্টকে কৃত্রিমভাবে সচল রাখে। এটা হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি, এখানে একটা লিথিয়াম ব্যাটারি থাকে, লিথিয়াম আয়ন ব্যাটারি না, লিথিয়াম ব্যাটারি কিন্তু চার্জ করা যায় না, লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু রিচার্জেবল। তোমার মোবাইলে বা ল্যাপটপে যে ব্যাটারিটা আছে, এগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলো রিচার্জ করা যায়, কিন্তু লিথিয়াম ব্যাটারি চার্জ করা যায় না। এই লিথিয়াম ব্যাটারির আয়ু হচ্ছে 5 থেকে 10 বছর, এই লিথিয়ামের ব্যাটারির আয়ু হচ্ছে 5 থেকে 10 বছর, 5 থেকে 10 বছর লিথিয়াম ব্যাটারির আয়ু 5 থেকে 10 বছর। কৃত্রিম পেসমেকারে ব্যবহার করা হয়, এটা রিচার্জেবল না, এটা ভাইয়া কিন্তু রিচার্জেবল না। এবং এইখানে কিন্তু তার থাকে, বা এখানে তার বলি না, এটাকে আমরা লিড বলি। এই পেসমেকারে 1 থেকে 3টা লিড থাকে, লিড মানে তারকেই আমরা ভালো ভাষায় শুদ্ধ বাংলায় লিড বলতেছি, লিড। এটা হচ্ছে কৃত্রিম পেসমেকারের ব্যাপার স্যাপার, এটা হচ্ছে ভাইয়া কৃত্রিম পেসমেকারের ব্যাপার। একটা মিনিট। আচ্ছা এখন আমরা একটু ওপেন হার্ট সার্জারিতে চলে আসব, এখন আমরা একটু চলে আসবো ভাইয়া ওপেন হার্ট সার্জারিতে। আচ্ছা 60 থেকে 10 বছর, তাই কি? আচ্ছা যদি শোনো বইতে যা দেওয়া আছে, আমি হয়তো বিষয়টা মিস করে গেছি ইনফোটা, ঠিক আছে, সেক্ষেত্রে বইয়ে যেটা আছে ওইটাই, ওইটা নিয়ে টেনশন খাওয়ার কিছু নাই, বইয়ে যা আছে তাই। আচ্ছা এখন দেখো ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি, ঠিক আছে। ওপেন হার্ট সার্জারি মানে কি, সোজা বাংলায় এই যে এটা হচ্ছে তুমি, তোমার বুকে যে খাসা আছে না, এই যে বুকের খাসায় যে হাড়গুলা আছে, এই হাড়গুলা আছে, তুমি কি জানো এই হাড়গুলা কেটে ফেলা হয়, এই হাড়গুলা কেটে, এই হাড়গুলা কেটে তারপর হার্টের ভিতরে অপারেশন করা হয়। বুকের যে স্টারনাম বা বাকি যে হাড়গুলা, এগুলো হাড়গুলো আস্তে আস্তে কেটে কেটে খুলে ফেলা হয়, খুলে তারপর ভিতরে হার্টের অপারেশনটা করা হয়, এই জন্য এটাকে বলে ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি বলা হয় এটাকে। আচ্ছা ওপেন হার্ট সার্জারি আছে 3 রকম, একটা হচ্ছে অন পাম্প, অন পাম্প, আর একটা আছে অফ পাম্প, অফ পাম্প, আর একটা আছে রোবট সহযোগী। এটা বাংলাদেশে মোটামুটি করা হয় না, এটা খুবই উন্নত দেশগুলোতে করা হয়, রোবট সহযোগী, রোবটের সাহায্যে, এটা বাংলাদেশে নাই। এখন অন পাম্প মানে কি, একটা কৃত্রিম মেশিন আছে, যেই মেশিনটা একটা কৃত্রিম হার্টের কাজ করে, ঠিক আছে। অন পাম্প মানে ওই মেশিনটা একটা হার্টের কাজ করবে, মানে সোজা বাংলায় তোমার হার্টকে বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ এটা হচ্ছে তুমি, তোমার হার্টকে বন্ধ করে দেওয়া হয়েছে, এখন তোমার হার্টের দায়িত্ব নিতে হচ্ছে এই মেশিনটা। এখন তোমার হার্ট একেবারে বন্ধ আছে, এখন এই হার্টে অপারেশন করা হচ্ছে, এটা হচ্ছে অন পাম্প। সোজা বাংলায় তোমার হার্টের দায়িত্ব একটা কৃত্রিম মেশিন নিয়ে নিছে কিছু সময়ের জন্য, ওই সময় ওই বন্ধ হার্টে তোমার অপারেশন করা হচ্ছে, এটাই নর্মালি বেশি করা হয়।
আর একটা অফ পাম্প আছে, সেটা হচ্ছে কোনো মেশিন টেশিন নাই, তোমার হার্টকে একটু স্লো করে দেওয়া হয়েছে মানে অ্যানাস্থেশিয়া বা ওষুধের মাধ্যমে। তারপর ওই যে বিটিং হার্ট, এটাকে অফ পাম্প সার্জারি হচ্ছে বিটিং হার্ট বলে। বিটিং হার্ট মানে হার্টে বিট হচ্ছে, তোমার হার্টে কিন্তু বিট হচ্ছে, তখন এখানে সার্জারি করা হচ্ছে। মানে হার্ট একটু স্লো আছে, স্লো চলতেছে, স্লো বিট হচ্ছে, তখন সার্জারি করা হচ্ছে। এখানে মোটামুটি একটু দক্ষ সার্জন লাগে, মানে একটু এক্সপার্ট সার্জন যারা হচ্ছে বিটিং হার্ট অপারেশনটা করতে পারেন। আর অন পাম্প সার্জারির ক্ষেত্রে আলাদা একটা হার্ট বসাই, এই হার্টকে বন্ধ করে দিয়ে, তোমার হার্টকে বন্ধ করে দিয়ে সেখানে অপারেশন করা হয়। আর রোবট সহযোগিতা আলাদা। বোঝা গেছে? আচ্ছা, করোনারি বাইপাস সার্জারি নামক একটা সার্জারি আছে ভাইয়া, আর একটা আছে হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। দেখ, করোনারি বাইপাস সার্জারি কি খেয়াল করো। করোনারি বাইপাস সার্জারি, করোনারি বাইপাস সার্জারি সোজা বাংলায় তোমার হার্টের একটা ধমনী এখানে ব্লক হয়ে গেছে, রক্ত যাইতে পারতেছে না। তো দেখা যাচ্ছে যে এই ব্লকেজটা সারানো খুব কঠিন কাজ, তখন কি করা হয়, আর একটা ধমনী এনে এরকম একটা বাইপাস করে দেওয়া হয়। মানে তখন রক্ত এখন এইভাবে যাবে, রক্ত এখানে যাবে না, ওইটা ব্লক থেকে যাবে। আর একটা ধমনী এনে এখানে আমি জোড়া লাগাই দিছি, ফলে রক্ত এখন এই পথে যাবে। তোমরা বাইপাস রোডের নাম শুনছো, এইটা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। এই সার্জারি করার ক্ষেত্রে একটা মেশিন ব্যবহৃত হয় যেটাকে বলা হয় হার্ট লাং মেশিন, তাহলে করোনারি বাইপাস সার্জারি বোঝা গেছে, যেখানে ব্লক হয়ে গেছে, ব্লক থেকে যাবে, আমি আর একটা বাইপাস রোড বানায় ফেলবো, এটা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। আচ্ছা, এরপর এনজিওগ্রামের নাম শুনছো? এনজিওগ্রাম কি জিনিস ভাইয়া? এনজিওগ্রাম, আচ্ছা আমি তখন ভয় পাচ্ছি কখন আবার নেট কানেকশন চলে যায়। না এখন ঠিক আছে। ঠিক আছে, এখন দেখো এনজিওগ্রাম কি, তোমার লুমেন কতটুকু আছে, হ্যাঁ, বা ব্লক আছে কিনা। ধরো তোমার হার্টে এখানে ব্লক আছে কিনা, সোজা বাংলা এনজিওগ্রাম করা হয় ব্লক আছে কিনা এটা জানার জন্য। ব্লক আছে কিনা, এনজিওগ্রাম কি জন্য করা হয় ভাইয়া? হার্টে ব্লক আছে কিনা এটা জানার জন্য আমরা করি হচ্ছে এনজিওগ্রাম। আর একটা কিন্তু আছে এনজিওপ্লাস্টি। ভাই এনজিওপ্লাস্টি কি জিনিস? এনজিওগ্রাম আমরা বুঝলাম যে ব্লক আছে কিনা, ব্লক থাকলে তখন আমি বাইপাস করব নাকি হচ্ছে এনজিওপ্লাস্টি করব, তখন আমরা ডিসিশন নিই। এনজিওপ্লাস্টি হচ্ছে ওই যে ব্লকটা আছে, এখানে ধরো ব্লক আছে, এই ব্লকটা অপসারণ করা, এটা হচ্ছে এনজিওপ্লাস্টি। বেশ কয়েক ধরনের আছে, যেমন বেলুন এনজিওপ্লাস্টি, যেমন ধরো তোমার বেলুন এনজিওপ্লাস্টি আছে, বেলুন। এখানে কি হয় ভাইয়া, ধরো এখানে তোমার ব্লক আছে, এখন একটা এরকম ইয়া আছে, মানে ধরো এই ধাতব একটা ইয়ার মতো, এখানে বেলুন একটা মানে চুপসানো বেলুন, এটা এখানে ঢুকাই দেওয়া হয়, চুপসানো বেলুনটা আসে, তারপরে এই বেলুনটা ফুলায়, তখন বাইরে থেকে বেলুনটা ফুললে কি হয়, এই ব্লকটা অপসারিত হইতে থাকে, বেলুনটা বড় হইতে থাকে। এই যে এখানে ব্লক আছে আর আমার বেলুনটা বড় হচ্ছে, বেলুনটা বড় হয়, ব্লকটা সরতে থাকে, এভাবে বেলুন দিয়ে এই ব্লকটা অপসারণ করা হয়। আর একটা আছে লেজার, এখানেও বিষয়টা এরকম যে ধরো এখানে ব্লক আছে, এখানে একটা ধাতব পাতের উপরে এখানে লেজার মেশিন থাকে, এই পর্যন্ত ঢুকানোর পরে লেজার দিয়ে আস্তে আস্তে এই ব্লকটা কাটা হয়, ব্লকটা কাটা হয়, এটা হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি। তাহলে বেলুনটা বোঝা গেল, বেলুন ফুলাই ব্লকটা সরানো হয়, লেজারে হচ্ছে লেজার দিয়ে আস্তে আস্তে ব্লকটা কাটা হয়। এরপরে হচ্ছে অ্যাথেরেক্টমির ক্ষেত্রে লেজারের পরিবর্তে অন্য কোনো মেশিন দিয়ে কাটা হয়, ধরো একটা ব্লেড দিয়ে কাটা হয়, এটাকে তুমি অ্যাথেরেক্টমি বলতে পারো। অ্যাথেরেক্টমির ক্ষেত্রে হচ্ছে লেজার বাদে অন্য কোনো মেশিন দিয়ে যদি তুমি ব্লকটা কাটো তাহলে হচ্ছে সেটা অ্যাথেরেক্টমি, ধরো তুমি ব্লেড দিয়ে কাটলা। আর একটা আছে সবচেয়ে জনপ্রিয়, যেটা সবাই এইটাই করে ব্লক হইলে, দেখবে বাংলাদেশে ওই যে হার্টে রিং বসায়, বিভিন্ন দামের রিং পাওয়া যায়, কম দামি রিং, বেশি দামি রিং। যারা একটু ধনী ব্যক্তি তারা বেশি দামি রিং বসায় হার্টে, যারা একটু তারা মিডল ক্লাস তারা হচ্ছে একটু কম দামি রিং বসায়, এরকম আর কি। তাহলে করোনারি স্টেন্টিং, এটা হচ্ছে ভাইয়া করোনারি স্টেন্টিং। এটা কি ভাইয়া? করোনারি স্টেন্টিংটা হলো ওই যে হার্টের, সোজা বাংলায় হার্টে রিং বসানো,
মানে হচ্ছে তোমার ফার্স্টে হচ্ছে আস্তে করে ঢুকাই দেওয়া হয়, ঢুকায় যেখানে ব্লক ওখানে একটা রিং বসাই দেওয়া হয়। ওই ব্লকটা আসলে ওই ব্লকের জায়গায় একটা রিং বসাইলে দেখা যায় যে ওই রিংয়ের ভিতর দিয়ে রক্তটা যায় আর কি। বোঝা গেছে? তাহলে ফুলায় ওখানে রিং বসাই দিয়ে ওই রিংটা কিন্তু ওখানে রেখে দিয়ে আসা হয়, রিংটা রেখে দিয়ে আসা হয়। যেমন লেজারের ক্ষেত্রে কিন্তু লেজারটা আমরা পরে কেটে কেটে লেজার নিয়ে আসি বাইরে, বা ব্লেড দিয়ে কাটলে ব্লেডটা নিয়ে আসি, কিন্তু রিংটা ওখানে রেখে দিয়ে আসি। তাহলে এই পর্যন্ত সবার সবকিছু ক্লিয়ার কিনা? আজকে তোমরা রক্তের ব্যাপারে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? আমি চেষ্টা করছি রক্তের ব্যাপারে সবকিছু বুঝাই দেওয়ার জন্য, এবং আজকে বোঝার অনেক জায়গা ছিল, অনেক কিছু আমি বুঝাইছি। সবাই একটু বলো সবকিছু বুঝছো কিনা? যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা আমাকে একটু বলো যে ভাইয়া বুঝতে পারছো কিনা আজকের ক্লাসটা।